বাড়ির ছাদের রোপটপ গার্ডেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদনান সাহেব নয়নতারার গাছটার দিকে একধানে তাকিয়ে আছে। খুব যত্ন করে এই গাছটা লাগিয়েছিলেন তিনি। এই গাছটা তার অনেক প্রিয়ময়ী আবেদনকারী নীরব সাক্ষী হয়ে আছে। ঠিক সেই সময় শুভ্র এসে দাঁড়ালো তার সামনে। বাবা, তুমি কি আমায় ডেকেছো? হ্যাঁ, আজকাল তো তোর খোঁজ পাওয়াই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। অমাবস্যার চাঁদের মতো কখনো ধরা দিস আর তো কখনো দিস না। তো বৌমার সাথে সব ঠিক আছে তো নাকি? না থাকার কি আছে? জোর করে গলায় ঝুলিয়ে দিয়েছো ওকে। না পারছি ফেলতে, আর না পারছি গিলতে। গলায় কাটা হয়ে বিঁধে আছে আমার। আদনান শিকদার একগাল হাসে, বোধহয় শুনেও না শুনে ভান করলো। সে উদাসভাবে নয়নতারার গাছটার দিকে তাকালো। বেগুনি রঙের ফুলগুলো যেন এই গার্ডেনের পৌরাণিক কালের আভিজাত্য বহন করে। নয়নতারা গাছটা দেখেছিস বাবা? ফুলগুলোর সৌন্দর্য আমায় মুগ্ধ করে, ঠিক তোর মায়ের কিশোরী কালের প্রতিচ্ছবি যেন। শুভ্র ফুলগুলোর দিকে একবার তাকালো। আদনান শিকদার শুভ্রর দিকে তাকিয়ে বলতে লাগলো, এই নয়নতারা গাছটা তোর মায়ের ভীষণ প্রিয়, বুঝছিস? আর যেদিন শুনেছি তোর মায়ের পছন্দ এই ফুলটা, আমি সেই দিন এই ফুলের প্রেমে পড়েছি। কারণ আমার প্রথম পছন্দ ছিল তোর মা, তাই তার পছন্দকে অপছন্দ করতে পারেনি। তোর আর আমার মায়ের কত শত প্রেমের সাক্ষী এই গাছটা। জীবন নদীর মতো প্রবাহমান। ঠুনকো এই জীবনে সময় সংক্ষিপ্ত। মানুষ যা চায় তার সবই কিসে পায় বল? জীবন নাটকের মঞ্চে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির খাতার ভার বেশি হয়। আমি জানি তুই আশমিয়াকে খুব ভালোবাসতি। তোর জীবনের প্রথম মধুময় প্রেমের আবির্ভাব হয়ে এসেছিল ও। কিন্তু ভাগ্য হয়তো ওকে তোর জন্য সঠিক হিসেবে নির্বাচন করেনি। হয়তো তুই ওর থেকেও ভালো কাউকে ডিজার্ভ করিস। আশমিয়া নামটা শুনে শুভ্রের শরীরের রক্তের স্রোত যেন ফুটন্ত গরম পানির ন্যায় টকবক করে উঠল। প্রতিশোধের নেশায় তার মাথায় ভনভন করছে। আদনান শুভ্রের কাঁধে হাত দিয়ে বলল, বেরোজ মেয়েটা মন্দ নয়, অনেক লক্ষ্মী একটা মেয়ে, ওর নির্দোষ। ওরে আর কষ্ট দিস না বাবা। শুভ্র এই কথা মানতে নারাজ। সে মনে প্রাণে বিশ্বাস করে ওরা দুই বোন শুভ্রের সাথে ছলনা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ওদের দুজনে চরম মূল্য দিতে হবে এই প্রতারণা করার জন্য। বাবা, একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করে। তুমি তুমিও কি আমার মতো ভালোবেসে ঠকেছিলে? খুব জানতে ইচ্ছে করে আমার। তুমিও কি হয়েছিলে প্রতারণার শিকার? ভালোবাসার মানুষের সাথে প্রতারিত হওয়ার মতো বিস্ময় যন্ত্রণা নিয়ে তারই প্রতিবিম্ব ধারণকারী অন্য একজনকে বিয়ে করতে তোমার কি ভালো লাগবে? তার মধ্যে সে যদি হয় প্রতিবন্ধী, তবে তো কথাই নেই। আমি ওর আসল পরিচয় যদি সবাইকে বলি, আর ও যে বোবা এটা যদি সবাই জানে, তাহলে ফ্রেন্ড সার্কেলে আমার ইমেজটা কোথায় গিয়ে ঠেকবে? ক্যান ইউ ইমাজিন দ্যাট? ওহ সরি, হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস? তুমি তো যাকে ভালোবেসেছো তাকে পেয়েছো, তাই না? না। এতটুকু উত্তর বেরোনোর পরে আদনান চুপ হয়ে গেল। তার চোখে পানি টলমল করছে। সে শুভ্রের বিপরীত দিকে মুখ করে চশমার আড়ালে থাকা চোখের জল মুছল। এতক্ষণ চুপ করে শুভ্রের কথা শোনার পর শেষ মুহূর্তে আর চুপ থাকতে পারলেন না তিনি। অজান্তে মুখ ফসকে ডাক শব্দটা বেরিয়ে গিয়েছে। বাবা, তার মানে কি মা তোমার প্রথম ভালোবাসা নয়? আমি কি এতদিন ভুল জানতাম? আদনান চোখের কোণে লুকিয়ে থাকা স্পষ্ট জলবিন্দুর উপস্থিতিতে লুকিয়ে বলল, না, তোর মাই আমার প্রথম ভালোবাসা, আমার জীবনের পবিত্র ভালোবাসা। তো বাবা, বেরোস মায়ের সাথে তোর বিয়ে হয়েছে 2 দিন হলো, এখনো তোদের বৌভাতের অনুষ্ঠান করা হলো না। তাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল এই অনুষ্ঠানটা সেরে ফেলবো। সিরিয়াসলি বাবা, একটা মিথ্যা সম্পর্কের জন্য এত কিছু করার কোনো মানে হয় না। আমি খুব শীঘ্রই ওকে ডিভোর্স দিব। শুভ্র। আদনান চৌধুরীর ফোনে কল আসায় বাকিটুকু বলার আর সুযোগ পেলেন না তিনি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, সালামটা যদিও আমার আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি দিয়ে দিলেন। যাই হোক, ছোটদের আগে সালাম দিয়ে আবার অসম্মানিত বোধ করছেন না তো? অসমিত বোধ কেন করব? কে আপনি? এত নিম্ন মন মানসিকতার অধিকারী? আপনার পরিচয় আগে দিন। আমি ইন্সপেক্টর রাবিয়ান শেখ, এসপি রেজওয়াল শেখের বড় ছেলে। এবার নিশ্চয় চিনতে সমস্যা হয়নি মিস্টার আদনান সিকদার?
না, একদমই অসুবিধা হয়নি। তো কি জন্য কল দিয়েছেন? মিস্টার শুভ্র কি বাড়িতে আছেন নাকি গা ঢাকা দিয়েছেন? কেন? গা ঢাকা দেওয়ার মতো কোনো কাজ কি আমার ছেলে করেছে নাকি? বাকি কথা বলার আগে শুভ্র আদনানের হাত থেকে ফোনটা নিয়ে নিজের কানে ধরল। এখনও প্রমাণ পাইনি, তবে প্রমাণ পেতে খুব বেশি সময় নেব না। গতকাল থেকেই আপনার ছেলে বেশ কিছু কারণে আমার সন্দেহের লিস্টে পড়েছে। কিসের প্রমাণ খুঁজছেন আপনি? সরি, কিসের প্রমাণ খুঁজছেন আপনি ইন্সপেক্টর আরবিয়ান শেখ? গত কালকে তো সবে বিয়ে করলেন, একটু রিল্যাক্স করুন। এত তাড়াতাড়ি অযথা আমার পিছনে লাগার কোনো যুক্তি তো আমি খুঁজে পাচ্ছি না ইন্সপেক্টর আরবিজান শেখ। শুভ্র ফোনের এপাশ থেকে শান্ত গলায় বলল। সেটা আর আপনি থাকতে দিলেন কই মিস্টার শুভ্র? আমার তো মনে হয় না আমার এমন কোনো দায়ভার আছে যে আমি তার জন্য এসে আপনার ভাড়া ভাতে ছাই দিতে যাব। তবু এত বড় অভিযোগ যখন এনেছেন, তখন কুকুরের মতো লেজ গুটিয়ে পিছনে বসে ঘেউ ঘেউ না করে সামনে আসুন, আলোচনা করি আমার কোন দোষে আপনার শান্তি ভঙ্গ হলো, কেমন? এত করে যখন চাচ্ছেন তখন সামনাসামনি না হয় আলাপ আলোচনা করব। এই রাবিয়ান শেখ কুকুর নয়, বাঘ। ভয়ে পিছপা হওয়া তার স্বভাবে নেই। বেশ, তো সিংহের গোয়ায় আপনাকে স্বাগতম। খুব শীঘ্র দেখা হবে আমাদের। ফোন কেটে দিল শুভ্র। রাভিয়ানের মাথায় যে চেপে বসেছে। এত বড় অপমান! টাকা দিয়ে দিনের আলোয় ভালো মানুষের মুখোশ কিনে অন্ধকারে আসল রূপে ধ্বংসলীলা চালিয়ে যাবে সে? অসম্ভব। আমি বেঁচে থাকতে এটা আমি কিছুতেই সম্ভব হতে দিব না। ফাইলটা ওপেন করে সে। এলিসা গ্রাজ গত শনিবার সন্ধ্যার পর থেকে মিসিং। কোথায় গেল সে? শেষবার তাকে শুভ্রের সাথে দেখা গিয়েছিল গতকাল রাতে। শুভ্রর গতিবিধি তার সুবিধা লাগছিল না। রাভিয়ানের সন্দেহ তাই শুভ্রের উপর পড়ে। সে তার সহযোগী মোস্তফাকে ডেকে বলল। কেসটার ব্যাপারে কোনো আপডেট পেয়েছো কি? না স্যার, এখন পর্যন্ত কোনো প্রমাণ বা ইনফরমেশন তো বের করতে পারিনি। কি করে পারবে? চেষ্টা করছো কি ঠিকমতো? মস্তসীন মাথা নিচু করে বলল। যাও, কাজে লেগে পড়ো, সময় নষ্ট করো না। মোস্তাসিন চলে গেলে সে টেবিলে থাকা গ্লোবারটার দিকে তাকিয়ে থাকে। শুভ্রর সাথে তার শেষ দেখা হয়েছে, ঠিক তারপর থেকে সে নিরুদ্দেশ। তাহলে গেলটা কোথায় সে? শুভ্র যদি এলিসার গায়েব হওয়ার সাথে জড়িত না থাকে, তাহলে কে করেছে এই কাজটা? আর এই অজ্ঞাত মেয়েটাই বা জানলো কি করে যে শুভ্র এলিসাকে খুন করেছে? ঘণ্টাখানিক পর রাভিয়ানের ফোনে একটা নাম্বার থেকে কল আসে। ফোনের দিকে চোখ পড়তে স্ক্রিনে সেই মেয়েটির নাম্বার ভেসে ওঠে যে তাকে ইনফর্ম করেছিল শুভ্র হয়তো এলিসাকে খুন করেছে। সে কল দ্রুত রিসিভ করতে উপাস থেকে অজ্ঞাত মেয়েটি বলে। হ্যালো স্যার, আমি আসলে ভুল বলেছিলাম। ওই দিন আপনাকে এলিসা আপা ওই দিন শুভ্র স্যারের সাথে দেখা করার একদিন পরে আমেরিকা চলে গেছে। আসলে কেউ খুন হয়নি, আমি ভুল ভেবেছিলাম। আমায় মাফ করে দেন ভুল বলার জন্য। রাভিয়ান কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। রাভিয়ানের কাছে ব্যাপারটা ঘোলাটে আকার ধারণ করলো। সে কয়েকবার সেই নাম্বারে কল করার ট্রাই করলো, কিন্তু রিচ করতে পারলো না। সে মোস্তাহিদকে ডেকে বলল। কেসটা অফ করো। এলিসা নামে যার মিসিংয়ের খবর এসেছিল সে মিসিং হয়নি। মোস্তাসিন অবাক হলো। রাভিয়ান বলল তাকে ক্লিয়ার করার জন্য। যে এলিসার নামে মিসিং ডায়েরি করেছিল সেই বলেছে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। সো এটা নিয়ে আর আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই। তুমি এই কেসটা অফ করে দাও। ইয়েস স্যার। এই বলে মোস্তাসিন অন্য কাজে চলে গেল। রাভিয়ান টেবিলের উপরে দু হাত মুঠো করে বসে আছে। সমস্ত ব্যাপারটা তার কাছে কেমন যেন খাপছাড়া লাগছে। পরের দিন সকাল থেকে বাড়িতে ব্যস্ততার হুল্লোড় পড়ে গিয়েছে। শিকদার বাড়ি, রকমারি ফুল আর
আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। কিছুক্ষণ পরে বৌভাতের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সাদা গোলাপ দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানের স্টেজ। বিভিন্ন রঙের ফেরি লাইটগুলো যেন শিকদার বাড়ির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বাড়ির ভর্তি মানুষের মুখে হাসি আর আনন্দ। বেহরুজকে খুব সুন্দর লাগছে আজ দেখতে। নীল জামদানি শাড়িতে বেহরুজকে নীল পরীর মতো লাগছে। লুপ্তা বেগম বেহরুজের কাছে এসে তার গালে হাত দিয়ে বলল, মাশাল্লাহ, কি সুন্দর লাগতেছে। কারণ নজর না লাগুক আমার পরীর মতো নাতবের উপর। বেহরুজ একটু হাসলো। সে নিজের ক্ষতবিক্ষত হাতটায় শরীরের আঁচলে আঁকলে ধরতে ব্যস্ত। গলার অংশটা গরম চায়ে পুরো লাল হয়ে আছে। এই ক্ষত সবার দৃষ্টি এড়িয়ে লুকাতে পারলেও শুভ্রের দৃষ্টি এড়াতে পারল না। কপালে চোটের অংশটুকু চুলের আড়ালে ঠেকে দিয়েছে বেহরুজ। দেখে মনে হচ্ছে না যে কিছুক্ষণ আগে সে স্বামীর প্রবল রসনের শিকার হয়েছে। শুভ্র বেহরুজকে দেখে মুচকি হাসলো। কি নিখুঁত অভিনয় শিল্পী। ভাবছে এসব নাটক করে আমার সাথে সিপাপ্তি কুড়াবে। শুভ্র নিজের মনে বলল। এদিকে সুশান্ত চৌধুরী স্বস্তিক এসেছেন শিকদার বাড়িতে। নিজের ভাতিজির বউ ভাত বলে কথা। তার নাচ দেখে চলে। বেহরুজ তার চাচাকে দেখে দৌড়ে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলো। তার কান্না যেন বাদ মানছে না আজ। কেমন আছিস মামা? বেহরুজ মাথা নেড়ে জানালো সে ভালো আছে। সুশান্ত চৌধুরী বেহরুজের চোখের জল মুছতে গিয়ে তার হাতে সৃষ্টি ক্ষতর দাগ লক্ষ্য করেন। সে দ্রুত বেহরুজের হাত শক্ত করে ধরে। একবার বেহরুজের দিকে তাকান, আরেকবার সেই কাটা চিহ্নের দিকে। চোখ ফেটে জল গড়িয়ে আসছে তার। সে কটমট করে একবার শুভ্র আর তার বাড়ির লোকজনের দিকে তাকালো। বোধ হয় সবাই সামনে তীব্র অপমানে তাদের মুখে আর চুল কালি মেখেই দিত। কিন্তু বেহরুজের অনুনয়ের কাছে হার মানতে হলো সে। মেয়েটা বৈবাহিক জীবনে কোনো ঝামেলা চায় না। আর বেহরুজের চোখের দিকে তাকিয়ে তার ভিতরের প্রতিবাদী রুদ্রমূর্তি যেন নিমিষে নিস্তেজ হয়ে গেল। সে বেহরুজের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ঠোঁট কামড়ে চোখে জল ফেলছেন। আমি ক্ষমার যোগ্য। নিজের স্বার্থের দিকে তাকিয়ে তোরে কোরবানি করে দিলাম। আমায় মাফ করিস না কখনো। নিজের ভাইয়ের আমানত আমি গুছিয়ে রাখতে পারলাম না। এইটুকু বেলে সে আড়ালে চলে গেলেন। চোখ মুছে চশমাটা ফের চোখে লাগালেন। ঠিক তখনই সুকন্যা এসে হাজির হলো। সুশান্তর দিকে তাকিয়ে তাচ্ছিল্য স্বরে বলল, এমন বাক প্রতিবন্ধীর জন্য কাদার কি আছে? এত বড় বাড়িতে যে ওর মতো মেয়ের ঠাঁই হয়েছে, এটাই বা কম কিসের? চুপ, একদম চুপ। মেয়েটার জীবনটা তো খুব জ্বালাও নেই। আমি কি কিছু জানি না ভাবছ? তুমি অনেক বড় বেঈমান। যে মা ডাকটা তুমি আসামিয়ার থেকে শুনেছ, ওইটার জন্য হলে তোমার ওই মেয়েটা আর তার বাবা মায়ের প্রতি ন্যূনতম সম্মান ও কৃতজ্ঞতা থাকা উচিত ছিল। মানে কি বলতে চাচ্ছেন আপনি? সুশান্তর চোখ লাল হয়ে আছে। তার হাত পা থরথর করে কাঁপছে। সে আঙ্গুল নামিয়ে সেখান থেকে চলে গেল। সুকন্যার মাথায় সুশান্তর বলা কথাগুলো বরফের ন্যায় জমাট বেঁধে আছে। সে বুঝতে পারে না এই কথার মানে, তবে তার চোখে গড়িয়ে অশ্রু জল ঝরে আসমিয়ার কথা ভেবে। বেহরুজের চোখের জল মুছে স্টেজে বসে আছে। আদনান শিকদার সুশান্তকে দেখে বুকে জড়িয়ে ধরে। তাদের মধ্যে বেশ কিছু কথা হয়, কিন্তু কি কথা হয় তারা কিছুই বেহরুজ শুনতে পায় না। তার পাশে অজস্র মানুষের ভিড়ে বেহরুজের চোখ শুভ্রকে খুঁজতে একটু ভুল করে না। কিন্তু শুভ্র কোথায়? কিছুক্ষণ আগে সে এখানে ছিল, এখন কোথাও নেই। কিরে নাত বউ, এমনভাবে আর আর চোখে দিয়ে কাকে খুঁজছিস? স্বামীকে চোখের আড়াল করতে বুঝি একটু ইচ্ছে হয় না? এই কয়দিনে এত প্রেম। বেহরুজের মুখটা লজ্জায় লাল হয়ে যায়। লুৎফা বেগম আমিনার দিকে তাকিয়ে হাসতে লাগে তার সেই লাজুক মুখখানা দেখে। সীমানা আর মারিয়াম ফুল আর লতা পাতা সজ্জিত পিলারের কাছে দাঁড়িয়ে মানুষের নামে গসিপ করতে ব্যস্ত। তাদের দুজনের কাজেই হলো মানুষের সমালোচনা করা। কথা বলতে বলতে এক পর্যায়ে সীমানা ময়রমকে জিজ্ঞাসা করলো, ভাবি, নিবেদিতার সাথে কথা হয়েছে তোমার? হ্যাঁ, গতকালই তো হলো। মেয়েটা আমার সারাদিন পড়াশোনার চাপে ব্যস্ত থাকে। শুভ্রর বিয়ের খবর কি নিবেদিতা জানে? না, এখনো জানাইনি। ও শুনলে খুব ভেঙে পড়বে জানিস। ওর পড়াশোনার ওপর এর ব্যাড ইফেক্ট পড়বে। মা হয়ে মেয়ের এত বড় সর্বনাশ কি করে করি? মেয়েটা আমার শুভ্রকে খুব বেশি ভালোবাসতো। কিন্তু 6 মাস পর দেশে এসে তো সে সব জেনেই যাবে। মারিয়াম একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে হাসলো।
তখন আর কি করব বল? নিজের মেয়ের ভেঙে চূর্ণ বিচূর্ণ হওয়ার দৃশ্যের প্রত্যক্ষদর্শী হব? তবুও তখন তো ওর সাপোর্ট হয়ে দাঁড়াতে পারবো। আমার রুহান, স্মৃতি আর নিবেদিতার আমি ছাড়া আর কে আছে বল? থাক ভাবি, কষ্ট পেও না। মারিয়াম এবার বেহরুজের দিকে তাকালো। সমস্ত বিতৃষ্ণা দিয়ে যেন সে তাকিয়ে দেখছে। এই মেয়েটার জন্য আজ আমার মেয়ের এত বড় সর্বনাশ হলো। ওকে আমি এই সংসারে কোনোদিনও সুখী হতে দিব না। তার জন্য তো আগে ওর দুর্বলতা তোমার জানতে হবে ভাবি। মানে? জানো ভাবি, যেদিন থেকে ওই যেদিন থেকে ওই বাড়িতে এসেছে সেদিন থেকে আজ পর্যন্ত একবারও আমি ওর কণ্ঠস্বর শুনতে পাইনি। আমার খুব সন্দেহ হচ্ছে কোনো কিছু আবার অদল বদল হয়নি তো। সেমানের কথা শুনে মরিয়মের মনে সন্দেহের বীজ রোপণ হয়। সন্ধ্যা 7টা বাজে। অনুষ্ঠানের শুরুতে রোহান আর তাসনোভার মন মাতানো নাচে বাড়ির সবার মাঝে মুগ্ধতা ছড়িয়ে পড়ে। তাসনোভা নিজের নাচ শেষ করে বেহরোজের কাছে এসে বলছে, ভাবি, আমার পারফরমেন্স কেমন হলো? বেহরোজ হাত দিয়ে দেখলো। দারুণ হয়েছে। সত্যি বলছো? হুম। মাথা নাড়ালো বেহরোজ। থ্যাংক ইউ ভাবি। এই বলে বেহরোজকে জড়িত হলো সে। নিজের প্রশংসা শুনে তাসনোভা খুশিতে আত্মহারা। সে রুহানের দিকে তাকালো। দেখলো রুহান আগে থেকেই ওর দিকে তাকিয়ে হাসছে। তাসনোভা লজ্জা পেল। লেহেঙ্গার উন্নতটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে সে রুহানের পাশে গিয়ে দাঁড়ালো। রুহান তখনও বুকে হাত বেঁধে ওর দিকে তাকিয়ে হাসছে। এইভাবে তাকিয়ে হাসছিস কেন? বেশি সুন্দর লাগছে নাকি আমাকে? একদম পেতনির মতো লাগছে। যে শ্বাস দিয়েছিস, ছেলে তো দূরে থাক, ভূতও তোর প্রেমে পড়বে কিনা সন্দেহ। কি বললি? যা সত্যি তাই বললাম। তোর সাথে আমি ভুলেও কথা বলবো না আর। এত সুন্দর করে সাজলাম আর তুই একটু প্রশংসাও করতে পারিস না। যা যা যা, আমার বয়ে গেছে কথা বলতে তোর সাথে। পেতনিকে তো পেতনিই বলতে হবে। তাসনোভা রেগে সেখান থেকে চলে গেল। লেকের পাড়ে গিয়ে বসলো সে। আকাশে কি সুন্দর আধখানা চাঁদ উঠেছে। জ্যোৎস্নার আলোয় চিকচিক করছে লেকের পানিটা। মৃদু বাতাস সারা অঙ্গ তা জুড়িয়ে দিচ্ছে। তবু তার মন ভালো হচ্ছে না। সে ফোনটা বের করে গ্যালারিতে ঢুকলো। সেখানে সে রোহানের অনেকগুলো পিক সেভ করে রেখেছিল। সে ছবিগুলো জুম করে দেখতে দেখতে আনমনে হাসছে। এত নাচের ভিড়ে আমার নাত বউয়ের নাচ কি আমরা দেখব না? সবাই লুৎফা বেগমের কথায় সায় দিল। আজকে বেহরুজও নাচতে হবে। আজকে বেহরুজকেও নাচতে হবে। আমিনা আর আদনান ঠিকদার একে অপরের দিকে তাকিয়ে সুখের হাসি হাসছেন। জানো, এতদিনে আমার সংসারটা কেমন পরিপূর্ণ লাগছে। কেন আগে লাগেনি? বুড়ো বয়সেও ভীমরতি কমলো না তোমার। রাজুক হাসে আমিনা বলল, তোমাকে দেখলে নিজেকে বুড়ো না, সেই 25 বছরের যুবক মনে হয়। এদিকে লুৎফার কথায় সবাই বেহরুজের ঝেঁকে বসতো। আজ তার নাচ দেখবে। ঠিক তখনই তাসনুভা ফিরে এসেছে। সে এসে বেহরুজের হাত টেনে স্টেজে নিয়ে আসতো। ভাবি, তোমায় এবার নাচতেই হবে প্লিজ। তোমার ছোট্ট ননদিনীর কথা ভেবে একটু নাচো। বেহরুজ আর পালানোর উপায় রইল না। হালকা গানে তাকে বেহরুজ তাল মিলিয়ে নাচতে শুরু করলো। তার সেই সহজ সুন্দর নৃত্য সবাইকে অনুভূত করলো। সবার চোখ বেহরাজের নৃত্য আর তার সৌন্দর্যে আটকে গেছে। অনেকক্ষণ যাবার শুভ্র তার রুমের বারান্দায় এসে বেহরুজকে দেখছিল। বেহরুজের নৃত্য ক্রমশ তার রাগ বাড়িয়ে দিচ্ছে। বেহরুজের এই হাসি যেন তার সহ্য হচ্ছে না। সে দ্রুত নেমে স্টেজের দিকে এগিয়ে যায়। বেহরুজ শুভ্রকে দেখে থমকে যায়। ভয়ে সে যেন পাথরের মূর্তির মতো অসাড় হয়ে গিয়েছে। শুভ্র হাততালি দিতে দিতে এসে তার মুখোমুখি দাঁড়ায়। চারিপাশে একবার সবাইকে পরখ করে নিয়ে সে তার ডান দিকে থাকা ছেলেটার দিকে ক্রুদ্ধ মিশ্রিত অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। তারপর বেহরুজের দিকে আরো 2 কদম এগিয়ে এসে বুকে হাত বিঁধে দাঁড়িয়ে যায়। সামনে ঝুঁকে গম্ভীর গলায় প্রশ্ন করে, তো দেখছি অভিনয়ের পাশাপাশি বাজারে নাচারও অভিজ্ঞতা রয়েছে তোমার। বেহরুজ 2 কদম পিছিয়ে গেল। এভাবে নিচে ঠিক কত টাকা ইনকাম করতে? 200-100? তুমি চাইলে আমি তোমায় আরো বেশি দিব। তবু বাজারের নর্তকীর মতো নিচে বেগানা পুরুষের আনন্দ দেওয়া বন্ধ করো। তোমার সম্মান নাই থাকতে পারে, কিন্তু এই শিকদার বাড়ির সম্মান আছে। আদনান ঠিকদার কিছু বলতে যাবে কিন্তু পারল না। শুভ্র হাত উঠিয়ে থামিয়ে বলল, প্লিজ বাবা, তোমার এই আদরের বউয়ের সাফাই খাওয়া বন্ধ করো। শুভ্র বেহরুজের হাত শক্ত করে ধরল। সবার সামনে তার হাত ধরে টেনে তাকে লোকালয়ে আড়ালে নিয়ে আসলো। রুমে
যাওয়ার সময় শুভ্র দ্রুতগামী পায়ের সাথে তাল মিলিয়ে পেরে উঠতে না পেরে বেহরুজ হোঁচট খেয়ে পড়ে গেল। কেউ দেখলো না শুভ্র ছাড়া, কিন্তু শুভ্র এত তোয়াক্কা করলো না। তোয়াক্কা না করে বেহরুজকে ফ্লোরে টানতে টানতে নিজের রুমে নিয়ে যায়। বেহরুজের হাত ও চামড়া ছেড়ে গিয়েছে, রক্তাক্ত অবস্থায় ফ্লোরে নেতিয়ে পড়ল। কিছু মুহূর্তের জন্য থমকে গেল আনন্দ উচ্ছল এই মুখরিত বাড়িতে। অনুষ্ঠানে আসা অতিথিরা নিজের মধ্যে গুঞ্জন শুরু করলো। আদনান শিকদার পরিস্থিতি সামাল দিতে সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনারা কিছু মনে করবেন না, আমার ছেলেটা তার বউকে অনেক বেশি ভালোবাসে, তাই সে নিজের স্ত্রীকে অন্যের সামনে নাচতে দেখাটা স্বাভাবিক নিতে পারেনি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। অনেক কষ্টে পরিস্থিতি কিছুটা কন্ট্রোলে আনলো আদনান শিকদার হাত্তার পরিবার। অতিথিদের খাবার শেষ করে বিদায় দিয়ে ক্লান্ত অবসন্ন শরীরে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিয়ে বসলো আদনান। আমেনা এসে তার পাশে বসলো। কি থেকে কি যে হয়ে গেল। আদনান দীর্ঘশ্বাস ফেলল, চশমাটা খুলে টেবিলে রেখেই বলল, তুমি চিন্তা করো না, আমি শুভ্রর সাথে কথা বলবো। বৌমার সাথে এমন আচরণ করা ওর ঠিক হয়নি, আমি ওকে বুঝাবো। ছেলেটা যে কখন কি হয় আমি বুঝতে পারি না। তুমি টেনশন করো না, ওষুধ খেয়ে শুয়ে পড়ো। কিন্তু তুমি আহা, বিরক্ত করো না তো। এই জন্যই তোমার সাথে ভালো করে কথা বলতে ইচ্ছা হয় না। একটু ভালো করে কথা বললেই মাথায় উঠে বাদর নাচ নাচতে শুরু করো। আমেনার ভেতরে ভয় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আবার বছরখানিক পর যেন আবার আদনানের সেই পুরনো গলার স্বর তাকে তীরবিদ্ধ করেছে। মনের ধুলো জমা হাগিনায় ভেসে উঠে কিছু বিষাদের তীক্ষ্ণ স্মৃতি। সে আদনানকে একা রেখে স্থান ত্যাগ করে। আদনান চোখ বন্ধ করে সোফায় বসে ঝিমোচ্ছে। তার কানে সুশান্তর বলা সেই কথাগুলো আবিরাম বেজেই চলেছে, যা সে আজ যাওয়ার আগে তাকে বলে গিয়েছিল। এতগুলো কথার মাঝে তার শেষ কথাটা ছিল, আমি যেন তার ভাতিজির খেয়াল রাখি ঠিক নিজের মেয়ের মতো করে। আমি সুশান্তকে কথা দিয়েছি বেঁচে থাকতে বেরোজের গায়ে আমি একটা ফুলের টোকা পড়তে দেব না, এই কথা আমার রাখতেই হবে। রাত কেটে ভোর হয়, দিন আসে দিন যায়, ঘড়িকাঁটা যেন কোনো অদৃশ্য বস্তুর সাথে পাল্লা দিয়ে চলছে। একটা ছোট বাচ্চা মেয়ে গাড়িতে বসে আছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, যেন রাতের নিস্তব্ধতাকে ক্রমশ গ্রাস করে চলেছে। গাড়ির শিকড়ে তৎক্ষণ মৃদু সাউন্ডের একটা গান বাজছে, যদিও সেই গানের বাক্য ক্ষুদ্র অংশ সেও বুঝতে পারছে না। সে ব্যাক সিটে বসে পুতুল খেলায় ভীষণ মগ্ন। চোখে যেন তার কোনো এক অজানা আনন্দে বিহ্বল। সামনে বসে থাকা মানব ছায়ামূর্তি দুটো স্পষ্ট নয়। তারা নিজেদের মধ্যে থাকা কথা বলছে এমন ভাবে যেন দুজনের ভিতরে এক ধ্বংসাত্মক ঝগড়া লেগেছে। ঠিক তখনই একটা ট্রাক এসে গাড়িটির সাথে প্রচণ্ড বেগে ধাক্কা খেলো। বেহরুজ ধরপড়িয়ে উঠে বসে নিজেকে আবিষ্কার করে সে মেঝেতে বসে আছে। চারিদিকে ভোরের মৃদু আবার বিরাজ করছে। ফজরের আজান দিল। সে বুঝতে পারল এটা নিছক দুঃস্বপ্ন। সে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। শুভ্র তখনই গভীর ঘুমে আসন্ন। সে জায়নামাজে বসে আছে, বারবার তার বাবা মাকে মনে করার চেষ্টা করছে, কিন্তু তার বাবা মার সেই ঘোলাটে স্মৃতির অংশ বিশেষ যা তার আজও মনে পড়ে না। সে তার নিজের বাবা মায়ের চেহারাটুকু পর্যন্ত মনে করতে পারে না। সে নামাজ শেষ করে রান্নাঘরে গেল। আজ ব্রেকফাস্টে বেহরুজ নিজ হাতে চা বানালো। ব্যথার জন্য সে ঠিকমতো হাঁটতে না পারলেও বউ হিসাবে নিজের দায়িত্ব পালনে সে একরত্তি পিছিয়ে নেই। ব্রেকফাস্টের জন্য সবাই রীতিমতো খাবার টেবিলে একত্রিত হয়েছে। রুহান আজকেও তড়িঘড়ি করে না খেয়ে বেরিয়ে গিয়েছে। সেই একই এক্সকিউজ, তাড়াতাড়ি যেতে হবে নয়তো মিস করে যাবে। কি মিস করার কথা বলে সেটা রুহান ভালোই জানে। টেবিলে সবাইকে চায়ের কাপ এগিয়ে দিচ্ছে বেহরুজ। শুভ্র বসে বসে শকুনের মতো তীক্ষ্ণ দৃশ্যে দেখছে সব। বেহরুজ একটু খুঁড়িয়ে হাঁটায় আমিনা বেগম প্রশ্ন করলো, বৌমা তোমার পায়ে কি হয়েছে? ও কিছু না, গতকাল নাচতে গিয়ে পায়ে একটু হালকা ব্যথা পেয়েছিল, আমি ওকে ওষুধ এনে দিয়েছি, ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। শুভ্র ঠোঁটের করে মুচকি হাসি টেনে বলল। আমিনা বেগম ছেলের কথায় আশ্বস্ত হলেন যেন। বেহরুজ আর শুভ্র চোখাচোখি হতে বেহরুজ চোখ নামিয়ে নিল। শুভ্র আগে থেকেই কটমট করে চেয়ে আছে ওর দিকে। ইমাদকে চায়ের কাপ এগিয়ে দিতেই সে ইচ্ছে করে বেহরুজের হাত স্পর্শ করলো। বেহরুজ ব্যাপারটা খুবই বিরক্ত লাগলো, কিন্তু সে কিছুই বলে না। শুভ্র দৃষ্টি এড়ালো না এই ব্যাপারটাও। গতকালকে ইমাদ ছেলেটার নিত্যরত বেহরুজের দিকে
নজরে দেখছিল, কিন্তু শুভ্রের আচরণ তবুও বেশ শান্ত। অন্য কোনো পুরুষের ক্ষেত্রে চোখের সামনে নিজের স্ত্রীর দিকে অন্য কেউ খারাপ দৃষ্টিতে তাকালে হয়তো এতক্ষণে মাটিতে পিষে দিত। শুভ্র একটা পাউরুটি নিয়ে তাতে জেলি মাখতে মাখতে বলল, চা কেমন হয়েছে ইমাদ? ফ্যান্টাস্টিক! এত সুন্দর চা আমি কখনো খাইনি শুভ্র, জানো? আদনান সাহেবও একই প্রশংসায় সায় দিল। হাত চোখে একবার বেহরুজের দিকে তাকালে শুভ্র, তারপর ফের ইমাদকে প্রশ্ন করলো, শুধু কি চাই সুন্দর, যে এত সুন্দর চা বানালো সে কি সুন্দর না? আমিনা আর লুৎফা বেগম দুজনেই দুজনের মুখের পানে চেয়ে মুচকি হাসত। সে তো আসমানের পরী, তার সৌন্দর্যের কোনো তুলনা হয় না ভাইয়া। ইমাদ হাসতে হাসতে বলল। এবার শুভ্র ঝাঁঝালো দৃষ্টিতে একবার ইমাদের দিকে তাকালো। লুৎফা তার শুকনো কণ্ঠে খস মেজাজে ইমাদের দিকে তাকিয়ে চোখ তুলে বলল, সুন্দর হবে না, শুভ্রর পছন্দ বলে কথা। শুভ্র সায় দিয়ে বলল, আমার বড় বউ ঠিক করে বলেছে, শুভ্রের চয়েস অলওয়েজ মিলিয়নে একটা হয়। বেহরুজ কিছুক্ষণের জন্য থমকে গেল শুভ্রের এই কথা শুনে। হিমার ঠোক গলে বলল, জি, বুঝতে পেরেছি। সবার খাওয়া শেষে বেহরুজ আর দীপার টেবিল গুছাচ্ছিল। অসাবধানতাবশত বেহরুজের হাত হঠাৎ একটা ধারালো ছুরির স্পর্শে কেটে গেল। ইমাদ দৌড়ে এলো, জোর করে বেহরুজের হাতটা নিজের হাতে নিয়ে বলল, দেখি কোথায় কেটেছে। ইমাজ বেহরুজের দিকে তাকিয়ে একটু হাসলো। বেহরুজ হাত ছাড়িয়ে নিতে চেয়েও ছাড়তে পারল না। হিমাজ শক্ত করে বেহরুজের হাত নিজের এক হাতের মুঠোয় দিয়ে অন্য হাত দিয়ে তার নিজের হাতের উল্টো পিঠ নরমভাবে স্পর্শ করছে। বেহরুজ বিরক্ত বোধ করছে। কি হয়েছে ইমাদ? আমার ওয়াইফের হাত এমন ভাবে আঁকড়ে আছো যেন মনে হচ্ছে এটা তোমার নিজের হাত। হঠাৎ শুভ্রের গলা শুনে চমকে উঠল ইমাদ। সে দ্রুত বেহরুজের হাত ছেড়ে দিল। এদিকে বেহরুজ নিজের হাতটা দ্রুত শাড়ির আঁচলে লুকিয়ে ফেলেছে। বৃদ্ধা আঙ্গুলিতে রক্তের ছাপ স্পষ্ট। শুভ্র এগিয়ে এসে ইমাদের কাঁধে হাত রেখে একটু চাপ দিয়ে ব্যঙ্গাত্মক স্বরে আবারও বলল, দোষ তোমার না ইমাদ, ওর চামড়াটা বড্ড বেশি মোলায়েম, তাই না? একবার ধরলে আর ছাড়তে ইচ্ছে করে না। তবে সাবধান, খুব বেশি মোলায়েম জিনিস ধরাও কিন্তু খুব বেশি হয়। হাত কেটে গেলে তখন আবার আমাকে ব্যান্ডেজ করতে হবে। তবে তখন সেটা ওর হাত নয়, তোমার হাত। ইমাদ থতমত খেয়ে আমতা আমতা করে বলল, আরে না ভাইয়া, ভাবির হাতটা কিছুতে লেগে হয়তো কেটে গিয়েছে, তাই একটু দেখতে এসেছিলাম। শুভ্র স্মিত হাসল। সে বেহরুজের দিকে তাকিয়ে ইমাদকে উদ্দেশ্য করে বলল, দেখা দেখি কাজটা না হয় আমার উপরে ছেড়ে দাও। পরের ঘরের আমানত নিয়ে এত দুশ্চিন্তা করলে নিজের ঘরের খবর রাখতে পারবে না তো। বেহরুজের দিকে তাকিয়ে বলল, আমার সাথে চলো, তোমার একটু বিশেষ যত্ন নেওয়ার দরকার। সে তার হাত ধরে তাকে নিয়ে গেল রুমে। নকশা করা কাঠের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে বিছনায় রাখলো। চোখের ইশারা দিয়ে বেহরুজকে সেখানে বসতে বলল। সে ভয়ে ভয়ে শুভ্রের বিছানায় বসলো। শুভ্র ফুরারে হাঁটু গেড়ে বসে বেহরুজের হাতে কিছুটা কাটা ছিঁড়ার মোলাম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। খুব তো ধেই ধেই করে নাচতে নাচতে নিচে গেলে। কি প্রমাণ করতে চাও সবার সামনে? আমি তোমায় আঘাত করেছি আর তুমি খুব ইনোসেন্ট সবাইকে দেখাচ্ছিলে যে তুমি খুব কাজ পারো। এই শুভ্রের যোগ্যতাই নেই তোমার স্বামী হওয়ার। ভারী নাটকবাজ তুমি বেহরোজ। হাত কিরমির করে বেহরুজকে বলল শুভ্র। বেহরুজ নিশ্চুপ। ও, তুমি তো আবার কথা বলতে পারো না। কথা বলতে না পারলে কি হবে? যত নষ্টের গোড়া তুমি। কিভাবে কাকে অপদস্থ করতে হবে সে বেলায় তুমি বেশ শেয়ানা। ব্যান্ডেজ করা শেষে সে বেহরুজের থুতনি চেপে ধরল। এসব নাটক বাদ দিয়ে দ্রুত মলমটা লাগিয়ে আমায় উদ্ধার করো। হাতে আর গলায় পোড়া জায়গায় ডেইলি একবার করে লাগাবি। আর হ্যাঁ, ইমাদের থেকে দূরে থাকবি। এসব বলে শুভ্র পেরিয়ে গেল রুম থেকে। বেহরুজের ঠোঁটের কোণে হাসি। যেই স্বামী তাকে তার ত্রিসীমানায় সহ্য করতে পারে না, সে আজকে তার পোড়া হাতে ঔষধ লাগিয়ে দিল। এটাই বা কম কিসে? সে মোলামটুকু নরম হাতে মেখে ক্ষত স্থানে লাগাতে লাগাতে আনমনে হাসতে থাকে। বল, কে তোকে পাঠিয়েছে সিংহের ডেরায়? কে তোকে অভয় দিয়েছে? কে দিয়েছে তোকে শুভ্রের ফাঁসানোর মতলব? কেউ না, কেউ দেয়নি। কেউ দেয়নি? না।
লোকটি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, কিছুক্ষণ আগে চোখের সামনে একটা মেয়ে নির্মম মৃত্যু দেখেছে সে। মেয়েটিকে পলিথিনে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সে নিঃশ্বাস নিতে না পেরে তীব্র বিদ্ধ পাখি নেই ডানা চাপটানোর মতো ছটফট করেছিল। এটা দুঃস্বপ্ন হলেও তার জন্য মন্দ হতো না, কিন্তু এটা তো দুঃস্বপ্ন নয়, খোদ দুঃস্বপ্ন। রবিন কি বোকা? মূর্খ তুমি। অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে লাভ কি বলো তো? মানুষ অন্যের জন্য নিজের বিনাশ করে। যাকে বাঁচানোর জন্য মিথ্যে বলছো, তার জীবনের চেয়ে কি তোমার জীবনের মূল্য কম? রবিন মাথা নাড়ালো। তুমি কি চাও সে বাঁচুক আর তোমার মৃত্যু হোক, নাকি তুমি বেঁচে যাও আর সে নরকে যাক? আমি বাঁচতে চাই স্যার। তাহলে বলো কে পাঠিয়েছে? মিরাব স্যার, উনি পাঠিয়েছেন। ও, জল তাহলে এত দূর গড়িয়েছে ও। কালা ক্যাপ পরা লোকটি মুখ বাঁকিয়ে হাসলো। পাশে থাকা ব্যাগটা থেকে লোকটা লোহার পেরেক বের করে সজোরে রবিনের হাতের তালুর উল্টো পিঠে বসিয়ে দিল। ফিনকি দিয়ে রক্তের স্রোত বইছে তার হাত থেকে। রবিনের গগনবিদারী চিৎকার পারফিউমের বোতলে থাকা ক্ষুদ্র জল কণার ন্যায় বাতাসে উবে গেল। আমাকে ছেড়ে দিন স্যার, দয়া করুন। দয়া? আমি তো নির্দয়। কারোর জন্য আমার কলিজায় দরদ লাগে না। সারার জন্য তো আমি তোমায় বন্দি করিনি রবিন। অট্ট হাসিতে ফেটে পড়ে কালো মাস্ক পরা লোকটি। তার সেই নরপিশাচের মতো হাসি কাছের দেয়াল ভেদ করতে না পেরে বরংবার প্রতিধ্বনি হয়ে রুমটাকে বিধ্বংসী রূপে স্থাপন করছে যেন। এতটুকুতে ক্ষান্ত হয় না লোকটি। সে রবিনের হাতটি টেবিলের উপর রেখে প্রতিটা আঙ্গুলে পেরেক স্থাপন করে। চামড়া ভেদ করে শিরা উপশিরা ছিন্ন ভিন্ন করে লোহার পেরেকে মাংস পেশাতে ঢুকায়। লোকটি হাতুড়ি দিয়ে পেরেকের মাথায় আঘাত করতেই পেরেকগুলো হাড্ডি ছিদ্র করে আরো গভীরে প্রবেশ করে ওপর পাশের চামড়া ভেদ করে বেরিয়ে যায়। চিৎকার করে ওঠে রবিন। আল্লাহ ছাড়বে না, আল্লাহর পাপিষ্টি গোলাম, ধ্বংস তোরও হবে। এইটুকু শুনে লোকটির গায়ে যেন অগ্নিস্রোত বয়ে যায়। সে রাগে আরো জোরে আঘাত করতে থাকে রবিনকে, আর রবিন চিৎকার করতে থাকে। সে দুটো সিরিঞ্জ আর নিডল খুলে টেপ দিয়ে দুটোর পিছনের অংশ একত্র করে গলার সাথে আটকে দেয়। সুচালো অংশ থেকে বিপরীত দিকে এমনভাবে সুচ দুটো স্থাপন করে যে বেচারা রবিন তার ঘাড় আর মাথা যেমনই রাখুক না কেন তার চামড়া ছিদ্র হয়ে রক্ত ঝরবেই। ভোগ করো ধ্রুসের সাজানো শ্বাস, রুদ্রকর যন্ত্রণা। ধন্যবাদ, আবার দেখা হবে। ধনুকের ন্যায় বাঁকা হাসি হেসে সে নিজের কালো গোলাপ চড়া খুলে রেখে দিল টেবিলে। পকেট থেকে ফোনটা বের করে কারোর সাথে কথা বলতে বলতে বেরিয়ে যায় লোকটি। বিদনীন অবস্থায় সে নরকে বসে যন্ত্রণায় গংড়াতে থাকে রবিন। শুভ্র ইজি চেয়ারে বসে বাইরে তাকিয়ে আছে। সন্ধ্যায় মোহময় সৌন্দর্য যেন তার ব্লু প্যারাডাইস হোটেলটিতে অল্প অল্প করে বিস্তর মোহনীয় করে তুলেছে। সন্ধ্যার ম্লান হয়ে আসা আকাশের অর্ধচন্দ্র যেন তার রূপের রহস্য ছড়াতে ব্যস্ত। সে সিগারেট জ্বালিয়ে একটা টান দিল, ধূসর বর্ণের ধোঁয়াকে ফু দিয়ে হাওয়ায় উড়িয়ে দিল। শুভ্র শান্তিময় প্রহরে বিরক্তিকর সূচনা করলো একটা কল। হানুর নাম্বার। শুভ্র কল রিসিভ করলো। হ্যালো, কে? আমি নুফাত, চিনতে পারছেন আমাকে? ও আচ্ছা, তাহলে আমায় কি মনে করে কল দিলে সুন্দরী, তাও এতদিন পর? বক্র হেসে প্রশ্ন করলো শুভ্র। কল দেওয়ার জন্য কি নির্দিষ্ট সময় লাগে নাকি? তবে তোমার ক্ষেত্রে আলাদা কথা। তুমি টাইম ফিক্সড করে দিলে না হয় তোমার সময় কল দিব। ও মাই গড, এত মিষ্টি করে কথা বলো না তো সুইটি। তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার প্রেমে আমি দেওয়ানো হয়ে যাবো এবার। এত আমার পরম সৌভাগ্য। ও তাই সুইটি? হ্যাঁ। তোমায় দেখতে খুব ইচ্ছে হচ্ছে জানো তো। আমার কি কম ইচ্ছে হচ্ছে? কবে আসবে দেখা করতে? একটু ফ্যামিলির ঝামেলা শেষ হোক তারপরেই আসবো। ফোনের ওপাশ থেকে হঠাৎ রাবিয়ান শেখের গলা শোনা গেল। কার সাথে কথা বলছো? না জান, কারোর সাথে না, এই একটা ভার্সিটি ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। ফোন কেটে গেল। শুভ্র ফোনের স্ক্রিনে তাকে বিস্তারিত হাসত। পাশে দাঁড়িয়ে থাকা মাস্ক পরা লোকটির দিকে তাকালো সে। দুজনের মুখের
কোণে হাসি। আবার কোনো এক নতুন শিকারের সন্ধান পেয়েছে তারা। রাত গভীর থেকে গভীরতর হয়। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। বেহরুজ অপেক্ষা করে শুভ্রের জন্য। বাড়ির সবাই ঘুমে বিভোর, শুধুমাত্র সে ঘুমায়নি। হঠাৎ কিছু একটা শব্দ পেয়ে সে নিচে নেমে আসে। টিপ টিপ করে জ্বলতে থাকা বাল্বের মৃদু আলোতে অস্পষ্ট চারিদিক নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলো সে। না, কোথাও কেউ নেই। সে আবার তার রুমে ফেরত যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক তখনই আবার শব্দ আসলো। কান খাড়া করে শব্দটা শুনলো সে। স্টোর রুম থেকে ভেসে আসছে শব্দটা। সে আস্তে আস্তে স্টোর রুমের দিকে চলে গেল। দরজাটা আধ খোলা। মনে তার হরেক রকমের প্রশ্ন উকি দিচ্ছে। কে শব্দ করছে? নিশ্চিত হওয়ার জন্য সে বাইরে দাঁড়িয়ে রুমের ভিতরে মাথা বাড়িয়ে উকি দেয়। কিছু বুঝে ওঠার আগে একজোড়া হাত তাকে টেনে রুমের ভিতরে নিয়ে যায়। চিৎকার করার আগে একটা কালো কাপড় দিয়ে তার মুখ বেঁধে সররোধ করে সে। অন্ধকার আচ্ছন্ন বদ্ধ ঘরটায় কোনো কিছু স্পষ্টভাবে দৃশ্যমান না হলেও বেহরুজের চোখে আশঙ্কার ছাপ স্পষ্ট। তার চোখ যেন ভীত, সন্তুষ্ট হয়ে আপনা আপনি উপড়ে আসার উপক্রম। তার চোখে যেন ভীত সন্তুষ্ট হয়ে আপনা আপনি উপড়ে আসতে চাইল। তার সামনে জন্তুর ন্যায় লোলুপ দৃষ্টি নিক্ষেপ করে হাসছে একটি পরিচিত অবয়ব। এক পা দুপা করে এগিয়ে এসেছে অবয়বটি। বিষাক্ত তপ্ত নিঃশ্বাস ছেড়ে ফেলল তার কাঁধে। ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলল সে। আফা, আপনি এত রাইতে স্টোর রুমে কি করেন? বেহরুজ চোখ খুলতে বিস্মিত হলো। সেই পরিচিত অবয়বটি এখন আর তার আশেপাশে নেই, যেন কিছু সময়ের গর্ভে উধাও হয়ে গেছে। কি এত ভাবতাছেন আফা? দীপার পুনরায় করা প্রশ্ন শুনে কেঁপে ওঠে বেহরুজ। কপালে জমে থাকা দৃশ্যমান ঘামের বিন্দু যেন ভেতরে ভয়কে উন্মত্ত করে দিয়েছে। বেহরুজ মাথা নাড়িয়ে বলে, কিছু না। সেখান থেকে দ্রুত পায়ে রুমে চলে যায় সে। দীপা অবাক চোখে তাকিয়ে থাকে। তার ক্ষুদ্র মস্তিষ্কে বুঝতে ব্যর্থ হয় বেহরুজের ভয়ে ফেঁকে সে হয় ওঠা মুখের মানে। রুমে এসে দরজা বন্ধ করে ফ্লোরে বসে পড়ে সে। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে তার, কিন্তু চিৎকার করা বারণ তার। সে হাঁটুতে মুখ গুছে ডুকরে কেঁদে ওঠে। শুভ্র প্রতিদিনের মতো আজও দেরি করে বাড়ি ফিরল। আর চোখে একবার বেহরুজের দিকে তাকালো সে। মেয়েটি নরম চরণ নেই, পাথরের মূর্তি নেই, এক কোণে বসে অনবরত কেঁদেই চলছে সে। আবার কোন নাটক শুরু করলে? নাকি কাটছো যে? কেউ কি কিছু বলেছে? বেহরুজ শুভ্রের প্রশ্নে কোনো প্রতিক্রিয়া দেখালো না। শুভ্র মহাবিরক্ত। যত যাই হোক, তাকে কেউ ইগনোর করবে এটা তার সহ্য হয় না। বিরক্ত হয়ে গেল সে। বলল, এই যে নোনা জলের বিসর্জন দিচ্ছ বেরোজ, এর মূল্য কি তুমি জানো? আমার কাছে এর মূল্য এক ফোঁটা বৃষ্টির চেয়েও নগণ্য। কান্নার নাটকটা প্লিজ এখানে বসে করো না। দরকার হলে বারান্দায় যেয়ে কান্না করো, বারান্দা খোলা আছে। সে বিছানায় গা এলিয়ে দিল। কেন যেন ঘুম আসছে তার। বিছানার ওপাশ এপাশ করার অজুহাতে কয়েকবার বেহরুজকে দেখল সে। কিছুক্ষণ চুপ থাকার পর নিস্তব্ধতা ভেঙে শুভ্র বেহরুজের কাছে গিয়ে বসল। কি হয়েছে তোর? এত কান্না করিস যেন? আজকে কি শান্তিতে ঘুমাইতে দিবি না? চালানোর নতুন ফোন দিয়ে আসতেছিস? বেহরুজের অশ্রুসুদ্ধ চোখ এবার শুভ্রের দিকে স্থির হয়। তার দিঘি নেই চোখ যেন আজকে কোলাহার বর্ষার জলে টয়টম্বুর হয়ে আছে। অতি যন্ত্রণায় রক্তবরণ ধারণ করেছে তার মুখমণ্ডল। বেহরুজ কিছু না বলেই আস্তে পড়ে শুভ্রের বুকে। থমকে যায় শুভ্র। বুকের পাঁজরে হঠাৎ যেন সমুদ্রের অবিনাশী গর্জন আর উথাল পাতাল ঢেউ আঘাত হানতে শুরু করে। পুরনোলঙ্করী নদী ভাঙ্গনের ন্যায় ধপসে পড়তে শুরু করে বেহরুজের প্রতি তার ঘৃণার নির্মিত দুর্ভোগের ইমারত। শুভ্র জানতে চায় কোন যন্ত্রণা ঘায়েল করছে তার হৃদয়কে, কিন্তু তবু ব্যর্থ হয় তার বোবা আর্তনাদের কারণ বুঝতে। বেহরুজের কান্নার বেগ ক্রমশ বেড়ে চলেছে। সে শুভ্রকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। শুভ্র যেন শব্দের গতিপথ হারিয়ে ফেলেছে। এক আদিম মৌনতা ঘিরে ধরেছে তাকে। আজ তার লৌহ কঠিন হাত দুটি কাঁপছে। খুব ইচ্ছা হচ্ছে মেয়েটাকে সান্ত্বনা দিতে, একটু আগলে রাখতে, কিন্তু পরক্ষণে তার ভেতরকার সেই নিষ্ঠুর অহংকার ফনা তুলে দাঁড়ালো। শুভ্র জানে, আজ যদি সে সান্ত্বনার হাত বাড়ায় তবে নিজের আজন্ম লালিত অহংকারের কাছে সে চিরতরে পরাজিত হবে। সেটা সে হতে দেবে না, কিছুতেই না। বেহরুজকে এক ধাক্কায় সরিয়ে দেয় সে। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, সব প্ল্যান বানিয়ে নিয়েছিস তাই না? শুভ্রকে কি করে
বসে আনবি তার প্ল্যান, তাই না? ফোলা ভালা চেহারার পিছনে শয়তানের মুখোশ পরে আসিস। বেরে যায় এখান থেকে। শুভ্র বেহরুজের প্রতিক্রিয়ার অপেক্ষা করল না, হাত ধরে টেনে রুমের বাইরে বের করে দিল। তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম কিছুতেই আসছে না তার। এদিকে বেহরুজ শুভ্রের এরূপ আচরণে প্রায় হতভম্ব। মানুষ কতটা নিষ্ঠুর হলে কারোর বোবা আর্তনাদ হেরিয়ে যেতে পারে, ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়ে সে। ঠিক তখনই তার কাঁধে কারো হাতের স্পর্শ তাকে কাঁপিয়ে তোলে। ভাবি, শুভ্র কি তোমাকে বের করে দিছে? শান্ত গলায় প্রশ্ন করে ইমাদ। বেহরুজ নিরুত্তর। বিস্মিত হাসে ইমাদ। বেহরুজ শাড়ির আঁচল দিয়ে নিজেকে পেঁচিয়ে নেয়। মুখোমুখি হয় ইমাদের। তার অপ্রয়োজনীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সে যদিও প্রস্তুত নয়, হাত দিলেও সেটা তার কান পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। নিরুপমা বেহরুজ মৌনতা অবলম্বন করে। ভাবিজান কি কথা বলতে পারেন না? আসার পর থেকে একবারও কথা শুনতে পেলাম না। এই প্রশ্নে শুধু ইমাদের মাথায় না, বাড়ির অন্যদের মাথায়ও এখন কম বেশি চক্কর খেতে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত যথাযথ প্রমাণের অভাবে তার প্রতিবন্ধিতার কারোর সামনে আসছে না। পিছন থেকে মরিয়ম ইমাদের করা প্রশ্নটি শুনে ফেলে। সুযোগের অসৎ ব্যবহার করার মতো মানুষ সে মোটেও নয়। বেহরুজকে উত্ত্যক্ত করার জন্য কোমর বেঁধে এগিয়ে আসে দুই ভাই বোন। আমার ভাই কি বলছে শুনতে পাচ্ছ না? হিম্মত থাকলে উত্তর দাও। সর্বাঙ্গ থরথর করে কাঁপছে তার, ঠোঁট দুটো নড়ছে। কি হলো, কথার উত্তর দাও। কি করে উত্তর দিবে বেহেরুজ? সে তো বাক শক্তিহীন, সুযোগ সন্ধানী। মরিয়ম যেন আরো সুযোগ পেয়ে গেল। ওর হাত ধরে ওকে নিচে নিয়ে আসলো। তার চিৎকার চেঁচামেচিতে বাড়ির অন্যরাও নিচে নেমে আসলো। ভাইজান, আপনার প্রিয় বন্ধু নিজের সম্মান বাঁচাতে টোপ হিসেবে এই আহাম্মক মেয়েকে আমাদের শুভ্রর ঘাড়ে চাপিয়েছে। অনেক দিন সন্দেহ হচ্ছিল, কিন্তু শেষমেশ সন্দেহ যে এমনভাবে পূর্ণতা পাবে ভাবতে পারিনি। সবার চোখে বিস্ময়। মরিয়ম এসব কি বলছে? আদনান শিকদার যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তুই যে সত্যি বলছিস তার প্রমাণ কি? কঠোর সুরে প্রশ্ন করলো লুৎফা বেগম। আচ্ছা আম্মা, আপনার কেন বিশ্বাস হচ্ছে না যে আপনার নাতবো প্রতিবন্ধী না? এতদিন কথা না বলার পরও কি আপনার মনে হচ্ছে সে বোবা নয়? শেষ পর্যন্ত একটা প্রতিবন্ধী মেয়েকে এই বাড়ির বউ বানানো হলো। কথাটা বেহরুজকে খুব জঘন্যভাবে আঘাত করছে। সবার চোখে তার প্রতি যেন নিষ্ঠুরতম ঘৃণা। আদনান সাহেব এতক্ষণে মুখ খুললেন। বোবা হলেও মানুষ তো, তোমাদের মতো অমানুষ তো নয়। মারিয়াম বেহরুজের পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, ভাইজান, আপনার মাথা কি এই মেয়ে খেয়েছে নাকি? আপনি কেন ওর কোনো দোষ দেখতে পাচ্ছেন না? ও আর ওর চাচা দুইজনেই মিথ্যাবাদী। ও যখন এত সাধু, তাহলে দিনের পর দিন আসমিয়া সাজার নাটক করেছিল কেন? কারণ এটা আমি বলেছিলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে গম্ভীর গলায় বলল শুভ্র। তোমাদের চেঁচামেচিতে আজ আর ঘুমোলো না। বাই দ্য ওয়ে, সব যখন জেনে ফেলেছো তখন লুকোচুরি করে লাভ কি? শুভ্র বেহরুজের পাশে এসে দাঁড়ালো। অশ্রুসিত নয়নে বেহরুজ শুভ্রর দিকে কাতর দৃষ্টিতে তাকালো। বেহরুজের চোখে চোখ পড়তে শুভ্র থমকে গেল, জলদি সরিয়ে নিল চোখ। শুভ্র কিছু বলার আগে আদনান সাহেব বলতে শুরু করলো। এখানে আসলে ওদের কারো দোষ নেই, দোষটা আমার। আমার জন্যই ওরা বাধ্য হয়েছে এই বিয়েতে। সেদিন রাতে সুশান্ত আমায় কল দিয়েছিল। বিয়ের একদিন আগে আশমিয়া নিজের প্রেমিকের হাত ধরে শোবার অগোচরে বাড়ি ছেড়েছিল। সুশান্ত প্রচণ্ড ভেঙে পড়েছিল সেদিন। ওর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক অনেক দিনের, তাই বন্ধুকে এমন অসম্মানের মুখে ফেলতে পারেনি। বেরোজ মাকে আমার আগে থেকে পছন্দ ছিল। আমি বলেছিলাম বেরোজের সাথে আমার শুভ্রের বিয়ের ব্যবস্থা করতে। শুভ্র জানতো না। সব কিছু আমার প্ল্যান মতো হয়েছিল। যদিও সুশান্ত শুভ্রকে একথা জানানোর মতো ভুল করে ফেলেছিল, কিন্তু আমি খেলার মোড় ঘুরিয়ে ওদের বিয়েটা দিয়েছি। শুভ্র আর বেহরোজের যখন নিয়ম অনুসারে বিয়ে শেষ, তখন আমি শুভ্রকে এই ব্যাপার জানিয়েছিলাম। শুভ্রের কাঁধে হাত রাখলো আদনান। চোখে তার অসহায়ত্ব ফুটে উঠেছে, কিন্তু এই অসহায়ত্বের কারণ অজানা শুভ্রের। হাতের মুঠো শক্ত হয়ে আসে তার। পুরনো স্মৃতি মাথাচাড়া দিয়ে ওঠে। এইদিকে বাড়ির সবাই হতভম্ব এইসব শুনে। আদনান শিকদার তার মস্তিষ্কে থাকা সমস্ত কথা শেষ করে ধীরে পায়ে উপরে চলে গেলেন। এক এক করে সবাই সবার রুমে চলে গেল। নীরবতা যেন ঘিরে আসে এত বাড়িতে।
মারিয়াম বেহরোজের কাছে এগিয়ে গেল, ঝাঁঝালো স্বরেই বলল, প্রতিবন্ধী একটা। পৃথিবীতে যত ঘৃণার শব্দ আছে তার মধ্যে বেহরোজের কাছে সবচেয়ে নিকৃষ্ট শব্দ হলো এই প্রতিবন্ধী শব্দটা। স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায় এই নিকৃষ্ট শব্দটা তার জীবন বিষিয়ে তুলেছে। আর আজ বিয়ের পরও এই শব্দ বিষময় যন্ত্রণা থেকে সে লুকাতে পারেনি। ইমাদ বেহরোজের দিকে তাকিয়ে আছে, শুভ্র নজর এড়ালো না সেটা। ক্রোধের অনলে ভস্ময় হচ্ছে তার অন্তর। হিমাদের এই তাকিয়ে থাকা যেন তার অনর্কে ঘি ঢালছে। কিন্তু শুভ্র ওকে কিছুই বলল না, বেহরুজকে ধমক দিয়ে বলল, সবাই চলে গিয়েছে দেখতে পাচ্ছ না? নাকি তোমাকে এখন উপরে যাওয়ার জন্য স্পেশালভাবে আমন্ত্রণ করতে হবে? বেহরুজকে প্রতিক্রিয়াহীন দেখে সে তার কানের কাছে ঝুঁকে এলো। নাকি এখানে দাঁড়িয়ে থাকতে তোমারও খুব ভালো লাগছে বেহরোজ? ইমাদের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে কথাটা বলল সে। চমকে উঠল বেহরুজ। ইমাদের চোখে চোখ পড়তে ব্যাপারটা বুঝতে আর বাকি রইল না তার। শুভ্র বেহরুজের ভাব গতি বুঝতে পারল, তাই সে দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ না করে পকেটে হাত দিয়ে উপরে হাঁটা দিল। বেহরুজ ছোট্ট বাচ্চাদের মতো শুভ্রের পিছনে পিছনে যেতে লাগলো। রাত বাজে 2টা। রুমের ভিতর পায়চারি করছে শুভ্র, তার পিছন পিছন বেহরুজও। হঠাৎ শুভ্র ঘুরে দাঁড়াতেই থমকে যায় বেহরুজ। মুখোমুখি দাঁড়ায় দুজন। কি হয়েছে? আজকে আমার ঘুম তো। কি লিখে এসো? এখন মাথাও খাচ্ছ? বেহরুজ চোখ গোল গোল করে শুভ্রের দিকে তাকিয়ে থাকে। তার এহেম কর্মকাণ্ডে শুভ্রের হাসি পাচ্ছে খুব, কিন্তু নিজেকে খুব ভালো করে কন্ট্রোল করতে জানে শুভ্র। নিজের হাসিকে ধামাচাপা দিয়ে বেশ কর্কশ কণ্ঠে এবার বলল সে। পাগলের মতো আমাকে অনুসরণ না করে এবার ঘুমাও। শুভ্র এটুকুই বলে বিছনার পাশ ফিরে শুয়ে পড়ল, ঠোঁটে তার মৃদু হাসি। অগত্যা বেহরুজ আর কিছু বলতে পারে না। রাতের শেষাংশ চোখ লেগে আসলো বেহরুজের। নিয়ম মাফিক সূর্য তার আলোক ঝটকা ছড়িয়ে উদিত হয়েছে পূব আকাশে। পাখির কিচিরমিচির শব্দ প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চয় করেছে। ল্যাম্পের পাশে থাকা অ্যালার্ম ঘড়ি ক্ষণে ক্ষণে জানান দিচ্ছে ভোর হয়েছে। বেশিক্ষণ আর বিছানায় থাকতে পারল না বেহরুজ। আলসেমি ভেঙে উঠে চোখ কসলাতে কসলাতে বিছানায় চোখ দিতেই অবাক হলো বেহরুজ। এখানে এলাম কি করে? আমি তো ফ্লোরে শুয়েছিলাম, কিন্তু এখন শুভ্রের বেডে। ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে পাশে ফেলল বেহরুজ। না, শুভ্র পাশে নেই। দম ফেলল যেন তার। কিন্তু সে এখানে এলো কি করে? মস্তিষ্কে এই প্রশ্নে চক্রের মতো ঘুরছে। তোমার কি ঘুমের মধ্যে হাঁটার বদ অভ্যাস আছে নাকি? প্রশ্ন করল শুভ্র। দরজার পাশে বুকে হাত বেড়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। ভুরু কুঁচকে দাঁড়িয়ে আছে বেহরুজের দিকে। বেহরুজ দুপাশে মাথা নাড়িয়ে উত্তর দিল, কেন? তাহলে আমার বিছানায় কি করে আসলে? ভূতে নিয়ে আসছে নাকি? এবারও সে একই ভঙ্গিমায় মাথা নাড়িয়ে উত্তর দিল, মাথা নাড়িয়ে উত্তর দিলাম, না। এবার শুভ্র কটমট করে তাকিয়ে আছে বেহরুজের দিকে। হতভম্ব মেয়েটা দ্রুত বিছনা থেকে নেমে শাড়ি ঠিক করতে করতে নিচে যেতে লাগলো। শুভ্রর পাশ কাটিয়ে যাওয়ার সময় শুভ্র তার হাত ধরে হ্যাঁচকা টান মেরে তাকে সামনে নিয়ে আসলো। দৃষ্টি তার ফ্লোরে আবদ্ধ। ফ্রেশ হয়ে রেডি হও। বেহরুজ ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কেন? কৈফিয়ত দিতে হবে? মাথা নাড়িয়ে উত্তর দিলাম, না। ঘড়ি কাঁটায় চোখ রাখলো শুভ্র। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে রেডি হও, আজকে বেরোবো একটু। বেহরুজ অবাক চোখে শুভ্রের পানে তাকায়। শুভ্র ঘাড় নিচু করে ফোনে মগ্ন। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আঙ্গুল নিজের দিকে ঘুরিয়ে বেহরুজ জানতে চায়, আমি? আমি আর তুমি ছাড়া এখানে আর কেউ আছে নাকি? হরু কুচকে জানতে চায় শুভ্র। প্রশ্নের বদলে পাল্টা প্রশ্নে থতমত খেয়ে যায় বেহরুজ, মাথা নাড়িয়ে না সূচক শব্দ করে। আশা করি দ্রুত রেডি হয়ে নিবে, তোমাকে নিয়ে বেরোবো। এটুকু বলে রুমের বাইরে গেল শুভ্র। আরো কিন্নক্ষণ বেহরুজ স্তব্ধ হয়ে বসে থাকার পর আলমারি থেকে একটা আকাশি রঙের শাড়ি বের করলো। এই শুভ্রকে চেনা জ্যামিতির চেয়েও কঠিন। কখন কি করে কে জানে। আর মনে এসব বলে শাড়ি পরতে শুরু করে সে। হাত ঘড়িতে দৃষ্টি নিবদ্ধ করে শুভ্র দরজা চাপিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। মিনিটের কাঁটা টিকটিক করে 10-এর ঘরে পৌঁছালো। হাত ঘড়ি থেকে চোখ সরালো শুভ্র। এতক্ষণে নিশ্চয়ই ওর ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে।
দরজা খুলে ভেতরে প্রবেশ করলো শুভ্র। নিজের রুমে প্রবেশ করতে কোনো রকম পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করে না সে, কিন্তু বেহরোজকে আপাতমস্তক দেখে সে বিস্ময়ের চূড়ান্ত শীর্ষে পৌঁছে গেছে। তার ধারণার গুড়ে বালি দিয়ে এখনো শাড়ির কুচি ঠিক করার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পাচ্ছে না। শুভ্র চরম বিরক্ত নিয়ে মাথা দোলালো, এগিয়ে গেল বেহরুজের দিকে। এতক্ষণ সে শুভ্রর উপস্থিতি টের না পেলেও আচমকা তার স্পর্শ তার দেহে শিহরণ জাগালো। শুভ্র বেহরুজের বাহু স্পর্শ করে নিজের দিকে ঘুরিয়ে শাড়ি কুচি ঠিক করে দিল। বেহরুজের মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট, কিন্তু তবুও নীরবতা ছাড়া অন্য কোনো উপায় নেই তার। শুভ্র ততক্ষণে দক্ষ হাতে নেই শাড়ি কুচি ঠিক করে দিল। নাও, এইটুকু করতে এতক্ষণ লাগে? কম্পিত হাতে শুভ্রের হাত থেকে শাড়ির কুচি নিজের আয়ত্তে নিল সে। আর চোখে শুভ্রের দিকে দৃষ্টিপাত করলো একবার। শুভ্রের নজরে তার চাহনি না এড়ালেও সে কিছু বলল না। নিজের চেয়ারে বসে ল্যাম্প পোস্টের স্ক্রিনে চোখ রাখলো সে। এক হাত ল্যাম্পপোস্টের কিবোর্ডের উপর, অন্য হাত আঙ্গুল ঠোঁটের স্পর্শ রেখে অন্তত মনোযোগের সাথে কিছু একটা পর্যবেক্ষণ করছে সে। মেরুন রঙের শার্টটার হাতা গোটানো, শার্টটা তার বলিষ্ঠ দেহের সাথে বেশ মানানসই। ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নায় থাকা শুভ্রের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে সে। তার পেছনে বসে থাকা শুভ্রকে যেন আজ ভারী অপরিচিত মনে হচ্ছে। এই শুভ্রকে তো আমি চিনি না। কি এমন হয়েছে যে আমার সাথে এত ভালো ব্যবহার করছে, এত সফট কর্নার শো করছে? ভেবো না, ভালোবেসে ফেলেছি, নিজের প্রয়োজনেই এসব করছি। ঠোঁটের কোণে বিস্মিত হাসির রেখা ফুটে উঠল তার। বেহরুজ বজ্রপাতে হতাহিত ব্যক্তির ন্যায় চুপসে গেল। উনি কি মাইন্ড রিডার নাকি? মনের কথা কি করে বুঝলো উনি? খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে দ্রুত রেডি হও। শাড়ি পরতে তো 15 মিনিট লাগিয়ে দিয়েছো। তোমার মতো আহম্মকের কাছে সময়ের মূল্য না থাকলেও আমার সময় অমূল্যবান নয়। বেহরুজা আলতো স্পর্শে চুলগুলো এক সাইডে নিয়ে বেনুনি করতে ব্যস্ত। শুভ্র আর চোখে বেহরুজের দিকে তাকাতেই যেন হঠাৎ অস্থিরতা অনুভব করলো। উন্মত্ত ফর্সা পিঠের ওপর বেনুনি শেষে চুলগুলো ফেলে দিল বেহরুজ। সে পুরোপুরি তৈরি বাইরে যাওয়ার জন্য, কিন্তু শুভ্র যেন কোনো এক ঘরের মধ্যে পড়লো, যাকে কোনো কিছু কাবু করতে পারবে না। তাকে কোন অস্বস্তি এমন কাবু করে ফেলেছে, চোখ সরাতে ইচ্ছা হচ্ছে না আজ বেহরুজের দিক থেকে। কি এক অদম্য আকর্ষণ তার চোখে চুমুকের ন্যায় টেনে ধরছে তার পানে। মাথা ঝাঁকালো শুভ্র। আচ্ছা, একটু অপেক্ষা করো, আমি শার্টটা চেঞ্জ করে আসি। তড়িঘড়ি করে ওয়াশরুমে চলে গেল সে। বেহরুজ অবাক চাহনিতে শুভ্রের দিকে চেয়ে। গায়ের শার্টটাই বা মন্দ কিসে? আবার শার্ট চেঞ্জ করার কি দরকার? কি জানি, বড়লোকের ব্যাপার স্যাপার। হাত উল্টে নিজেকে বলে বিছনা গুছাতে ব্যস্ত হয়ে পড়ে বেহরুজ। ওয়াশরুমে সিঙ্কের সামনে বড় আয়নার দিকে হতবিম্বল দৃশ্যে তাকিয়ে নিজেকে দেখছে শুভ্র। কিছুক্ষণ আগে মুখে চোখে পানির ছাপটা দিয়েছে অসংখ্যবার। সামনে চুল থেকে পানির বিন্দু চিবুক বেয়ে উন্মত্ত বুক ভিজিয়ে দিয়েছে। দুই হাত দেওয়ালে ঠেকিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বের ধূসর চোখের পানে তাকালো শুভ্র। নিষ্ঠুর নির্দয় এই শুভ্র যেন আজ কোনো এক নেশায় উন্মত্ত হতে চলেছে। তার প্রমত্ত পৃথিবীর রক্তরঞ্জিত ভূমিতে যেন কৃষ্ণচূড়া নব আনন্দলে নৃত্য করছে। কিসের নৃত্য তবে? তার কার আগমনে নৃত্য করছে তারা? নিজেকে শুধায় সে। নিরুত্তর সত্তা নির্বাক থাকে। সে মাথা ঝাড় দেয়, নিজেকে বোঝায়। সে শুধু তাকে দয়া দেখাচ্ছে, আর ওর কথা বলা জরুরি। ওর কথা বললে আমার অনেক প্রশ্নের উত্তর মিলবে। আমি নিজের প্রয়োজনে ওকে ইউজ করছি, জাস্ট, এর বেশি কিছু না। একটা দীর্ঘশ্বাস নিয়ে সে বেরিয়ে এলো। বেহরুজের চোখ তাকে দেখে ছানাবাড়া হয়ে গেছে। মুখ ধুতে গিয়ে কি হাল করেছে নিজের। হেঁচে বাচ্চারা মুখ ধুলেও শার্টের তো ভিজবে না। মুখ টিপে হাসল সে, কিন্তু শুভ্রের ঘুরো মন্তর চোখে ধরা দিল সে। কিছুটা ধমকে, কিছুটা থমকে, কিছুটা আড়ষ্ট হয়ে শুভ্র প্রশ্ন করলো। এ এত হাসির কি হয়েছে? আমি কি জোকার নাকি? বেহরুজ হাসি থামিয়ে শুভ্রের দিকে তাকালো। ঠোঁটের কোণে মৃদু হাসি রেখে টেনে হাতের ইশারায় বোঝালো। আপনার শার্ট ভিজে আছে।
শুভ্রের নজরে আসতেই মহা বিরক্ত হয় সে। এটা আবার কখন হলো? এই কথা বলে দেওয়ালে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে সে, কিন্তু খুঁজে পাওয়ার ব্যর্থ হওয়ায় মেজাজ তুঙ্গে তার। কোমরে হাত দিয়ে ড্রেসিং টেবিলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সে। বেহরিজ ধীর পায়ে ওয়ার্ড্রোব থেকে তোয়ালে বের করে এগিয়ে দেয়। শুভ্র ছো মেরে তোয়ালে হাতে নিয়ে নিজের শরীর মোছে। ড্রয়ার থেকে স্কাই ব্লু কালারের শার্টটা নামিয়ে গায়ে জড়িয়ে নেয়। বেহরিজ মুচকি হাসে। মহাশয়ের শার্টটা তার শাড়ির সাথে আজকে কিভাবে যেন ম্যাচ হয়ে গিয়েছে। শুভ্র আজ চোখে আবার বেহরোজকে দেখে নিজের ঠোঁটের কোণে মৃদু হাসি ধরে চুলে হাত বোলায় সে। চলো এবার। শুভ্র শার্টের হাতা গুটাতে গুটাতে সামনে হাঁটছে, পিছনে গুটি গুটি পায়ে আসছে বেহরোজ। আদনান শিকদার হঠাৎ ছেলে আর ছেলের বউকে একত্রে নামতে দেখে সংবাদপত্রের উপর চোখ উঠিয়ে বলল, সূর্যাস্ত কোন দিকে উঠলো? মহাশয় সাত সকালে কোথায় যাচ্ছে? না বাবা, আসলে ওকে নিয়ে একটু বাইরে যাচ্ছিলাম। শুভ্র আজকে খুব নর্মালভাবে উত্তর দিল। তাই সেই সূর্য নেই বিক্ষিপ্ত চোখে, আজ নেই কোনো ডাঙ্গা রাগ বা হিংসতা। রাতের শেষে নব ফুটন্ত প্রহরের ন্যায় শুদ্ধ সেই চোখ আজ। আদনান সাহেব শুভ্রর দিকে এক নজর দেখল, আবার ওর সংবাদপত্রে মনোনিবেশন করলেন। চশমার আড়ালে থাকা চোখগুলোতে কোনো এক গোপন সূত্রের ছলকানি। মৃদু হাসিতে গফের কিনারা একটু নড়ে উঠল তাই। তোর দরকারি কাজে যাচ্ছ নাকি বৌমাকে নিয়ে? না বাবা, সারাদিন ঘরে থেকে নিশ্চয় জমবন্ধ লাগে ওর, তাই ভাবলাম একটু বাইরে নিয়ে যাই। বেশ ভালো তো, যাও তাহলে। ও বাবা, শুভ্রকেও শেষ পর্যন্ত বশ করে নিল প্রতিবন্ধিতা। মরিয়মের এমন কথা শুনে শুভ্রের ভুরু যুগলের মাঝে কিঞ্চিত ভাঁজা রেখা পাওয়া গেল। আদনান সাহেবও চোখ তুলে তাকালেন। ওর কাছে না হয় একটু একটু বশ্যতা স্বীকার করেই নিলাম। যত যাই হোক, এই বাড়ির বউ তো যতই প্রতিবন্ধী হোক তোমার মেয়ের মতো বুদ্ধি প্রতিবন্ধী তো না। নিজের মেয়ের নামে এরূপ কথা শুনে কান গরম হয়ে উঠল মারিয়মের। শুভ্র বেহরোজের হাত নিজের হাতের মুঠো নিয়ে বলল, এখন আর নতুন দাঙ্গা বাজিও না, আমি এখন বের হব, প্লিজ বাগড়া দিও না। কাজ না থাকলে তুমি গাছের কটা পাতা আছে ওটা গুনতে থাকো, আমি আসলে তোমাকে জিজ্ঞেস করব কেমন। এত অলসভাবে শুয়ে বসে থাকলে কুবুদ্ধি ছাড়া তোমার মাথায় সুবুদ্ধির শুভ উদয় কখনোই হবে না। দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ সে মারিয়মকে দিল না। বেহরোজের হাত ধরে বেরিয়ে গেল। মারিয়ম তাদের যাওয়ার পানে ফসফস করে তাকিয়ে আছে। গাড়ির ব্যাক সিটে বসে বেহরোজ বাইরের দৃশ্য অবলোকন করছে। নীলাম্বরের বুক ছিঁড়ে উকি দিচ্ছে এক ফোঁটা রোদ্দুর। কতদিন পর আবার রোদ্দুরের সাক্ষাৎ পেল সে। বিয়ের পর থেকে আর বাড়ির বাইরে তার বের হওয়া হয়নি। শেষ বের হয়েছিল আসমিয়ার বিয়ের কয়েকদিন আগে ভার্সিটিতে যাওয়ার জন্য। এতদিন চার দেওয়ালের মাঝে যেন দম বন্ধ হয়ে আসছিল তার। ভার্সিটিতে যায় না আজ অনেক দিন। মুহূর্তে যেন তার রঙিন সময় থমকে গেল এই শুভ্র নামের মেঘের আড়ালে। দীর্ঘশ্বাস ফেলে ছিটে হেলান দেশে এক ফোঁটা উষ্ণ রোদ ছড়িয়ে পড়ছে তার রক্ত জবার ন্যায় মুখমণ্ডলে। ছিঁড়ি ছিঁড়ি বাতাসে তিরতির করে উঠছে তার চুলগুলো। কিছুটা ঠান্ডা অনুভব করে সে। শুভ্র গাড়ি চালাতে ব্যস্ত, তবে গাড়ির ফ্রন্টে আয়নাটা দিয়ে বেহরোজের গতিবিধির দিকেও সে কড়া নজর রাখছে। বেহরোজের চোখ ঘুমে লেগে আসছিল প্রায়। হঠাৎ গাড়ি প্রচণ্ড গতিতে ব্রেক কষে থামতেই সে লাফিয়ে ওঠে। প্রশ্নযুক্ত চোখে তাকায় শুভ্রর দিকে। শুভ্র কটমট করে তাকিয়ে আছে বেহরোজের দিকে। বেহরোজ বুঝে উঠতে পারে না সে কি করেছে। এত ঘুম পাও কোথা থেকে? সারা তো নাক ডেকে ঘুমালে, এখনো কি ঘুমের ব্যাং তোমায় ছাড়েনি? বেহরোজ সায়েন্স ল্যাঙ্গুয়েজে বলে, সরি, আসলে কখন ঘুম এসেছে বুঝিনি। নিজের চোখে বিরক্ত ঝেড়ে ফেলে সামনে ঘুরে সে। ফ্রন্ট মিররে বেহরোজের বোকা বোকা মুখ দেখে বিস্মিত হাসে সে। সামনে এসে বসো। ইতস্তত বোধ করে বেহরোজ থমকে ওঠে শুভ্র। কি বললাম শোনোনি? একবার কথা বলতে কি কানে যায় না? সামনে আসতে বলছি আমি। বেহরোজ কিছুটা কেঁপে ওঠে। ব্যাগ নিয়ে সামনের সিটের শুভ্রের পাশে এসে বসে। শুভ্র উইন্ডোর বাইরে তাকিয়ে আছে। এক হাত গিয়ারে, অন্য হাত উইন্ডো গ্লাসে ভর দিয়ে থুতনি স্পর্শ করে বসে আছে। বেহরোজ অনেকবার চেষ্টা করেও সিট বেল্টটা আটকাতে পারছে না। প্রচণ্ড কাঁপছে তার হাত। হঠাৎ শুভ্র ঝুঁকে আসলো তার দিকে। এই সামান্য কাজটুকু করতে পারো না তুমি?
রাগান্বিত স্বরে বলল সে। অতঃপর নিজেই সিটবেল্ট লাগিয়ে দিল তার। বেহারুজ শুভ্রকে এত কাছে দেখে একটু অস্বস্তি বোধ করলো, কিন্তু আবার ওই হ্যান্ডসাম পুরুষের প্রেমে না পড়েও থাকতে পারলো না। এই ক্লাসিক লুকে শুভ্রকে যেন আজকে আরো বেশি হ্যান্ডসাম লাগছে। চোখে চোখ পড়তেই আবার অভ্যাসগত মতে সে চোখটা সরিয়ে নিল। শুভ্র কিছু বলল না, তার দৃষ্টির অগ্রসরে কিছুই হচ্ছে না। মুচকি হাসে সে। সিট বেল্ট সেট আপ করে আবার সে গাড়ি চালানোর মত আবার সে গাড়ি চালানোতে মন দেয়। আবার পিনপথা নীরবতা। পিচঢালা রাস্তা গড়িয়ে কালো মার্সিডিসের গাড়ি দ্রুত বেগে চলছে। বেহারুজের ঘুমের গতি তার চেয়েও দ্রুত। কোনো কলহার বা শব্দ যেন এই ঘুমে ব্যাঘাত ঘটাতে যথেষ্ট নয়। শুভ্র আজ চোখে কয়েকবার বেহারুজের ঘুমন্ত চেহারার দিকে তাকালো। কেমন হাঁ করে ঘুমাচ্ছে মেয়েটা। শুভ্র মুচকি হাসলো। ঠান্ডা বাতাসে সামনের চুলগুলো আছড়ে পড়ছে তার মুখে। নিশ্চয়ই এই অবাধ্য চুলগুলো তার ঘুমে ডিস্টার্ব করবে। শুভ্র এগিয়ে আসে তার দিকে, নিজের হাতে চুলগুলোকে কানের পিছে গুঁজে দেয়। এতটা কাছ থেকে বেহরুজকে কখনোই দেখেনি শুভ্র। ঘুমন্ত বেহরুজ যেন পদ্ম সররের সদ্য প্রতিষ্ঠিত পদ্মের ন্যায় সৌন্দর্য ছড়াচ্ছে। সেই নেশায় ধীরে ধীরে মত্ত হচ্ছে তার মন মস্তিষ্ক। শুভ্র হাত বাড়ায়, ইচ্ছে হয় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিতে তার সাথে। পরক্ষণে আবার মস্তিষ্কে চাপে সেই কালো মেঘ। নিজেকে সরিয়ে নেয় শুভ্র। গাড়ির স্টারিং কনস্ট্যাল থেকে বের করে একটা ইনসুলিন সিরিজ আর একটু ঘুমের ওষুধের বোতল। দক্ষ ফিজিশিয়ানের মতো মেজারমেন্ট স্কেলে 10 ঘর পর্যন্ত ঔষধ নিয়ে বেহারুজের দিকে তাকায় সে। হাত কাঁপছে তার। এই প্রথম এই ঠান্ডা আবহাওয়া। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। মাথা চাকায় সে। কম্পিত হস্তে ইঞ্জেকশনটা পুশ করে তার দেহে। পিঁপড়ের কামড়ের মতো ব্যথা অনুভব হতে বেহারুজ একটু নড়ে উঠতেই পরক্ষণে সে নিস্তেজ হয়ে যায়। শুভ্রের হাত এখনো কাঁপছে। নিজের চুল খামচে ধরছে সে। ভালোবাসা জীবনে একবার একজনের জন্যই আসে, আমিও তার ব্যতিক্রম নই। ভালোবাসায় কেউ বিশ্বাসঘাতকতা করলে তাকে তার শাস্তি বুঝিয়ে দেওয়াই শুভ্রের ধর্ম। প্রতিশোধের অনলে প্রতিজ্বলিত অগ্নিকণা কি করে ফের মরীচিকার প্রতি আকৃষ্ট হতে পারে? বেরস্ত মরীচিকা, কেন আমি এই ভ্রমের পিছনে গা ভাসিয়ে দিতে যাচ্ছি? আমি কি ওকে ভালোবাসি? হা হা। হা হা করে অট্ট হাসতে ফেটে পড়ে শুভ্র, যেন নিজের মনকে নিজে বিদ্রুপ করছে। শকুরের ন্যায় বক্র দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে। তুমি আর তোমার বোন একই রকম। কাঁটা দিয়ে কিভাবে কাঁটা তুলতে হয় সেটা আমি ভালো করে জানি। সরি হানি, তোমার এভাবে কম দামি টোপ হিসেবে ইউজ করার জন্য। কাজ শেষ হলেই এই শুভ্র তোমায় ছুঁড়ে ফেলতে দ্বিধা করবে না। পানির বোতল নিয়ে ধক করে পানিটুকু খেয়ে মুখ মুছল শুভ্র। ফের গাড়ি চালানো আরম্ভ করলো সে। ক্লাসের সবাই ঘিরে ধরেছে রোহান আর মায়াকে। রোহান হাঁটু গেড়ে বসে গোলাপ দিয়ে প্রপোজ করছে মায়াকে। সবাই উদ্দীপ্ত চিত্তে মায়াকে অ্যাকসেপ্ট করতে বলছে রোহানের প্রপোজাল। এদিকে বেচারি লজ্জায় প্রায় লাল টমেটো হয়ে গেছে। I really love you so much, beautiful. Please accept my love. মা লাজুক হাসি হেসে গোলাপটা হাতে নিতেই সবাই একসাথে হইচই করে উঠল। ভার্সিটিতে আরেক জোড়া নতুন কাপলের জন্ম হলো আজ। নক্ষত্র আজ তাবি নক্ষত্র আর তাহাজিব রোহানের কাঁধে হাত রেখে চাপড়ে বলল, সাব্বাস বেটা, এতদিনে পুরুষের মতো কাজ করলি। তো বিয়ের দাওয়াতটা কবে পাবো? সাথে আমাদের নতুন ভাতিজার নামকরণের দাওয়াতটা। তাহাজিব হেসে উঠল এই বলে, আরে প্রেমের আগেই কি বাচ্চা পয়দা করবো নাকি? সবে তো শুরু। নিজের চুলে হাত বুলিয়ে বলল রোহান। তখনই মায়া এসে দাঁড়ায় ওর সামনে। তাহাজিব আর নক্ষত্র দুজনেই মুচকি হেসে রোহানকে চোখ মেরে সেখান থেকে চলে গেল। গলা খাকারিয়ে রোহান প্রশ্ন করল, আজকে যদি তোমার কোনো কাজ না থাকে তাহলে মানে আসলে আমরা আর কি কফি ডেটে যেতে পারি। মুচকি হেসে মায়া বলল, এতটুকু বলতেই হিমশিম খাচ্ছে। ডেটে যেহেতু দৌড়ে পালাবে। না মানে আসলে একটু ঢোক গেল রোহান। ফার্স্ট টাইম তো, তাই একটু নার্ভাসনেস। ইটস ওকে, লেটস গো। এক্ষুনি মানে
ফিলোসফি স্যারের ক্লাসে। আরে ধুর, এত আমতা আমতা করার কি আছে? কলেজে তো ক্লাস করো। আজকে একদিন ব্যাংক দিলে কিছু হবে না। মায়া একরকম টেনে ওকে নিয়ে গেল। মায়া আর রোহান দুজনেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। মায়া রোহানের 2 ব্যাচ জুনিয়র। তাদের প্রেমকে সিনিয়র জুনিয়র প্রেম বললে ভুল হবে না। রোহান ফিলোসফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আর মায়া ইংলিশ লিটারেচার ডিপার্টমেন্টের। গত 4 মাস যাবৎ মায়ার পিছনে ঘুরে অবশেষে আজ মনের কথা বলেই দিল রোহান। ব্লুবেরি ক্যাফেতে মুখোমুখি বসে আছে দুজন। রোহান কিছুক্ষণ হাত ঘষছে, একটু ইতস্তত করছে। অন্যদিকে মায়া স্বাভাবিক, যেন এরকম আরো অনেক এক্সপিরিয়েন্স আছে তার। ওয়েটার আসতে সে 2টো কফি আর 2টো বার্গার অর্ডার দিয়ে দিল। রোহান মায়ের দিকে তাকিয়ে আছে। তার মুখের সামনে চুটকি বাজাতেই খড় কাটলো তার। কি দেখছিলে এতক্ষণ? না মানে? এই শোনো, এত মানে করবা না। আমতা আমতা করে এমন ছেলে আমার একদম পছন্দ না। একদম কাট কাট কথা বলবে, ওকে? হুম। মা রোহানের হাত নিজের হাতে নিয়ে বলতে লাগলো, প্রেম করলে নির্লজ্জ হতে হয়, বুঝছো? এত লজ্জা শরম থাকলে প্রেমের মজা নেই। এটুকু বলে রোহানের হাতে চুমু খেলো মেয়েটি। বজ্রপাতে হতাহিতর ন্যায় স্তব্ধ হয়ে যায় রোহান। নিজের মনে বলতে থাকে, যে কাজগুলো আমার করা উচিত তা করছে মায়া, আর আমি লজ্জায় মেয়েদের মতো বসে আছি। নিজেকে আসলে মেয়ে বলতেও লজ্জা হচ্ছে। বি স্ট্রং রোহান। এটুকু বলে মায়ার হাতও জাপটে ধরল রোহান। লজ্জা শরমের বাঁধ ভেঙে ফেললে সামলাতে পারবে তো মায়া? মায়া নিচে তাকে একটু হাসলো। ওসব নিয়ে ভাবতে হবে না মিস্টার। আমার জিনিস আমি ঠিকই সামলে নেব। মুচকি হেসে বলল সে। ততক্ষণে তাদের অর্ডার চলে আসলো। দুজনে অস্বস্তিতে পড়ে গেল। হাত ছেড়ে দিল দুজনে। কেন যে এই অসময়ে তাদের আসতে হলো কে জানে, বিড়বিড় করে বলল মায়া। একটু পানি দেবেন? পানির তেষ্টা পেয়েছে খুব। মাছ পাড়ার লোকটি এগিয়ে এলো। পানি খাবে? হ্যাঁ। বক্র হেসে 1 গ্লাস পানি এগিয়ে দিল তাদেরকে। ধন্যবাদ ক্রুসো স্যার, যদি হাত খুলে দিতেন একটু। আমি খাইয়ে দিচ্ছি তো, মন ভরছে না? কিন্তু রবিনের টুপি চেপে ধরল লোকটি। চুপ করে খেয়ে নে, বাজে বকবি না। বাধ্য হয়ে রবিনকে লোকটির হাতের পানি নিতে বলল। কিন্তু পানি নিতেই সে চিৎকার করে উঠল। ঢাকনা দিয়ে সিলভারের গ্লাসের ভিতর ফুটন্ত গরম পানি তার জিভ পুড়িয়ে দিচ্ছিল। পৈশাচিক আনন্দে হাসে ক্রোশ। মুখ থেকে সে পানি ফেলে দেওয়ার ক্রোশর মেজাজ বিগড়ে গেল। সে গ্লাসের গরম পানি তার পেরেক ঢুকানো হাতের ক্ষত স্থানগুলোতে ডলতে লাগলো। বিভৎস যন্ত্রণায় চিৎকার করছে রবিন। স্যার, আমার দোষ কি? স্যার, আমি যা দেখেছি কাউরে কমু না। ছায়রা দেন আমারে প্লিজ। রবিনের কোনো কথাতে কর্ণপাত করল না সে। সোজা তার ডেস্কে গিয়ে নিজের ট্রে সাজিয়ে আনলো। সেখানে একটা লেজার আর একটা 10 সাইজের সাইকোলজি প্লেট রাখা আছে। সে রবিনের শার্টের বোতাম খুলে পেটটা উন্মুক্ত করলো। রবিন ভয়ে চিৎকার করে চলছে। তার বাচ্চার আকুল আবেদনের কোনো অংশ ক্রোশ অন্তরকে মর্মাহত করতে পারছে না। রবিনের দিকে তাকিয়ে একবার বক্র হাসল সে। হাতে রাবারি গ্লাভস পরে ব্লেড দিয়ে পেটের চামড়া কাটল সে। চর্বি স্তর উন্মত্ত হলো। চোখের সামনে নিজের পেট কাটার দৃশ্য দেখে সে ভয় পেয়ে গেল। অজস্র যন্ত্রণা চিৎকার করছে সে। লেজার দিয়ে চর্বির স্তর পুড়ে গেছে। সে পোড়া গন্ধে বদ্ধ ঘরের রুমকে ক্রমশ ভারী করে তুলেছে। এরপর সিরিঞ্জের নীলটা খুলে তার পেটের ভাঁজে ফেলে দিল। তারপর আবার সেলাই করে দিল। যন্ত্রণায় কাতরাচ্ছে রবিন। তার শ্বাস বন্ধ হয়ে আছে। ক্রোশ কিছুতে এত সহজে তাকে মরতে দিবে না। সালবুটারন ড্রাস দিয়ে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল তার মুখে। সমস্ত শরীরে হেলিং মলম লাগিয়ে ড্রেসিং করতে লাগলো। গলায় টেপ দিয়ে আটকে রাখা লিডেনগুলো খুলতে দিল সে। কারণ এখন যা কাজ হওয়ার ভিতরেই হবে। একটা ঘুমের ঔষধ খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দিল সে। ঝাপসা হয়ে আসা চোখে অন্ধকার ঘনিয়ে আসার আগে ক্রোশ তার কানের ঠোঁট নিয়ে বলল, তোমাকে খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। এটুকু বলে খিলখিল করে হেসে উঠল সে।
থ্যাংক ইউ এত সুন্দর একটা দিন গিফট করার জন্য। শুধু কি থ্যাংক ইউ? ফরুকুসকে প্রশ্ন করলো রোহান। দু হাত বুকে বেঁধে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। এতক্ষণ যেন সে লাজুকতার মুখোশ করে নিজের রূপে ফিরে এসেছে। তাহলে আর কি? মায়া নিজের কানে চুল কুজাতে কুজাতে প্রশ্ন করলো। আমি আর একটু বেশি কিছু রিজার্ভ করি। মানে? মায়ার দিকে এগিয়ে আসছে সে, কিছুটা গম্ভীর স্বরে প্রশ্ন করে। এখনো বুঝতে পারছো না বুঝি? চুকে থাকা রোহানকে দেখে তার হৃদস্পন্দন যেন দুরন্ত গতিতে ইতম্বিত হচ্ছে। রোহানের বুকে আলতো ধাক্কা দিয়ে সে বলল, কি যে বলো না, প্রথমে তো ভাবখানা ছিল যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানো না, এখন তো মাত্র কয়েক ঘন্টা পেরোতেই দুষ্টুমি শুরু করে দিয়েছো। এতটুকু বলে ঘুরে যেতে পা বাড়ালো মায়া। হঠাৎ মায়ের হাত হ্যাচকা টান দিয়ে নিজের বুকে টেনে নিল তাকে। গালে হাত রেখেই বলল, কে বললো ভাজা মাছ উল্টে খেতে জানি না? উল্টে খেতেও জানি, খাওয়াতেও জানি। ধীরে ধীরে মায়ার দিকে ঝুঁকে আসছে রোহান। তার তপ্ত নিঃশ্বাস ছড়িয়ে পড়ছে মায়ার মুখের উপর। এক হাত তার কোমরে রেখে নিজের আরো কাছে টেনে নিল রোহান। চোখ বন্ধ করে ফেললো মায়া। বুকের ভিতর যেন হাতুড়ি পেটাচ্ছে কেউ। এক উষ্ণ স্রোত শিক দ্বারা বেয়ে মস্তিষ্কে যেন তারতর করে উঠে আসছে। তীব্র টার্না দিচ্ছে তাকে। এই কে ওখানে? কে রে? দ্রুত নিজেকে রোহানের হাত থেকে ছাড়িয়ে নিল সে। কিছুটা অপ্রস্তুত ভঙ্গিমায় চুল ঠিক করতে করতে উত্তর দিল, আঙ্কেল আমি মায়া। ততক্ষণে দারোয়ান অন্তর্মিয়া প্রায় গেটের বাইরে বেরিয়ে এসেছে। রোহানও কিছুটা অস্বস্তিতে পড়ে চাইছিল। রোহানকে আপাতমস্তক পরখ করে দারোয়ান মায়াকে প্রশ্ন করলো, আপা এই স্যামরা কেডা? আগে তো দেখি নাই। আরে ও আমার কলেজ ফ্রেন্ড, আমাকে বাসে ড্রপ করে দিতে আসছে। ও আচ্ছা, নতুন মানুষ? পান খাওয়া লাল দাঁত বের করে হাসলো সে। নতুন মানুষ মানে কি বলতে চাও? তোমাকে বাড়ি পাহারা দিতে রাখা হয়েছে, অন্যের পার্সোনাল টপিকে নাক গলাতে না। বেশি বাড়াবাড়ি করলে একদম চাকরি থেকে বের করে দেব বাবাকে বলে। কিছুটা রেগে বলল মায়া। আচ্ছা সরি ম্যাডাম, আপনি ভিতরে যান। এই রাইতে সাহেব আপনাদের পোলা মানুষের লগে দেখলে কেলেঙ্কারি বাদাইব। যাচ্ছি, তোমাকে ভাবতে হবে না। রোহানের দিকে তাকালো মায়া। সে এতক্ষণ হতবিম্বলের মতো তাদের কথা বোঝার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। মায়া মুচকি হেসে বলল, আজকে যাই, কালকে দেখা হবে। রোহানের যদিও মায়াকে যেতে দিতে ইচ্ছা হচ্ছিল না, একরকম বাধ্য হয়ে যেতে দিল। কমলা ওড়না অদৃশ্য হওয়ার আগ পর্যন্ত বুকে হাত বেঁধে বাইরে দাঁড়িয়েছিল সে। স্যার একটা কথা কই। বলেন। অন্তর্মিয়ার দিকে না তাকিয়েই বলল রোহান। আপনার সুরত যত ভালা, আপনার বুদ্ধি তার চেয়েও বেশি কালা। আসি। এটুকু বলে সে চলে গেল। রোহান বুঝতে পারে না এর হাবভাব। প্রচন্ড অপমানিত বোধ করলো সে। মাথাটা ঝিমঝিম করছে তার। মানে এতক্ষণ সে ঘুমিয়েছিল। নিজেকে বিছনায় আবিষ্কার করে অবাক হয় বেহরোজ। কখন বাসায় এসেছে তার সে জানে না। এদিক ওদিক তাকিয়ে ঘড়িতে তাকায় সে। রাত 8:30। কিন্তু শুভ্র কোথায়? বারান্দার দিকে নজর যায় তার। শুভ্র ফোনে কার সাথে যেন কথা বলছে। বিছানা থেকে নেমে ওয়াশরুমের জন্য পা বাড়ায় সে। মুহূর্তে মাথা ঘুরিয়ে পড়ে যেতে লাগলো সে। কোনোরকম নিজেকে সামলে বিছনায় বসে সে। ওহ, তোমার ঘুম তাহলে ফুরিয়েছে? বক্র হেসে প্রশ্ন করে শুভ্র। বেহরুজ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। শুভ্র আরো কিছুক্ষণ দরজায় হেলান দিয়ে বেহরুজের দিকে তাকিয়ে থাকলো। বেহরুজ কিছুটা ইতস্তত বোধ করে সাইন ল্যাঙ্গুয়েজে প্রশ্ন করলো, কিছু বলবেন? না। মাথা ছাকিয়ে দিয়ে শুভ্র শান্ত গলায় বলল। বেহরুজ শুভ্রর উত্তর শুনে রীতিমতো অবাক হয়। শুভ্র তো সাইন ল্যাঙ্গুয়েজ বোঝে না, তাহলে রোজের কথার উত্তর দিল কি করে? হঠাৎ শুভ্রের ফোনে কারো মেসেজ আসতে তার ঠোঁটের কোণায় লেগে থাকা হাসিটা আরো চওড়া হলো। স্ক্রিনে চোখ রেখে বেহরুজকে বলল, স্পেশাল গেস্ট আসছে, রুমের বাইরে যেন তোমার পা না পড়ে। কিছুটা রুক্ষ সুরে বলল কথাগুলো। এই বলে হনহন করে নিচে নেমে এলো। বেহরুজের মনে প্রশ্ন করা দিচ্ছে। কিছুটা সন্দিহান চোখে শুভ্রের যাওয়ার পানে তাকালো সে। কি এমন স্পেশাল গেস্ট যে আমি নিচে যেতে পারবো না? আমিও দেখব আমায় কি করে আটকায়। কার জন্য মুখে এত হাসি লেগে থাকে আমিও বের করব। শুভ্রের কথায় তোয়াক্কা না করে সে পা বাড়ালো নিচে যাওয়ার উদ্দেশ্যে। গেস্ট রুমে বসে আছেন ইন্সপেক্টর আভিয়ান শেখ।
সাথে তার সহধর্মিণী সুভাষিনী। শুভ্রকে দেখেই বক্র হেসে কর্মতন করল সে। পাল্টা হাসতে ভুলো না শুভ্র। দুজনেই হাসি যেন ভবিষ্যতে কোনো ভয়াবহ দণ্ডমার ঐনিত্য বহন করছে। কেমন আছেন মিস্টার শুভ্র সিকদার? এতক্ষণ ভালো না থাকলেও আপনাকে দেখে ভালো থাকার পরিমাণ দ্বিগুণ বেড়ে গিয়েছে। ও রেলি, আমাকে দেখে এত খুশি হবেন আমি ভাবতেও পারিনি। ভাবতে না পারার কি আছে? সেম মেন্টালিটির মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ স্বভাব বজায় রাখা মানুষের নিশ্চিন্ত সহজাত বৈশিষ্ট্য নিশ্চয় আপনার অজানা নয়। ঠোঁটে লেপ্টে আছে বাঁকা হাসি। শুভ্রের কথা শুনে রাভিয়ানের হাতের মুঠো শক্ত হয়ে আসে, তবুও স্বাভাবিক থাকার ভনিতা করে সে। মুচকি হেসে বলেন তিনি। আপনি যথার্থই বলেছেন, তবে আপনার আর আমার মেন্টালিটির মধ্যে বিস্তর ফারাক। তা তো অবশ্যই আছে, অন্তত অন্য নারীর সাথে বিছানায় শোয়ার বেলায় তো অবশ্যই। রাভিয়ানের মস্তিষ্ক যেন আগুনের লেলিহার শিখায় পড়ে অঙ্গার হয়ে ওঠে। প্রচন্ড অপমান বোধ হয় তার। সুভাষিনী শুভ্রের এই রূপের কথায় আশ্চর্য হলো। গলা খেকে আদনান সাহেব নীরবতা ভাঙলেন। কিছু মনে করবেন না, ছেলেটা মজার ছলে কি না কি বলে ফেলেছে। মজার ছলে বলা বলি আওড়াতে আমিও কম পারি না চাচা যান। স্মিত হাসে সে। তো কি মনে করে আমার বাসায় আসলেন ইন্সপেক্টর রাভিয়ন? এইসব আইন কানুনের লোকের পদধূলো আবার আমার বাড়িতে মানায় না। ও কারণে তো আইনের লোকেরা বেআইনিভাবে কারো ঢোকে না, জানেনি। আমার বউ আপনার পাগল ফ্যান, সে দেখা করতে চাইলো। তাছাড়া আমার বাবা আর আপনার বাবা তো বিজনেস পার্টনার। ব্যক্তিগতভাবে কিছু কাজের জন্যই আপনার বাড়িতে এলাম। পায়ের উপর পা তুলে বসলো রাভিয়ান শেখ। ও আচ্ছা, তাহলে কি আইনের পাশাপাশি ব্যবসার কাজও ধরেছেন নাকি? ওটার হাল ধরার জন্য আমার পরম সুন্দরী বউ আছে না, এজন্যই তো ওকে নিয়ে এসেছি। মুচকি হেসে সুভাষিনীকে নিজের বাহুতে আঁকড়ে নিয়ে বলল সে। শুভ্র বক্র হাসলো তাদের দুজনকে দেখে। চুরির টুংটাং শব্দ করে হাতে চায়ের ট্রে নিয়ে এগিয়ে আসছে বেহেরোজ। মুহূর্তেই শুভ্রের হাসি বিলীন হয়ে গেল। রাভিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে বেহেরোজের দিকে। সুভাষিনী বেহেরোজকে দেখে কিছুটা অবাক দৃষ্টিতে তাকালো। বেহেরোজ এগিয়ে এসে টেবিলে চা রাখতে সুভা তাকে জড়িয়ে ধরলো। দোস্ত, তুই তুই এই বাড়িতে কেমন আছিস? ইশারা ইঙ্গিতে উত্তর দিল সে। ভালো, তুই? আমিও ভালো আছি রে। বেহরুজের চোখে খুশির ঝলকানি। ফের আলিঙ্গন করলো নিজের প্রাণপ্রিয় বান্ধবীকে। ভার্সিটি লাইফে বেহরুজের সবচেয়ে কাছের মানুষ ছিল এই সুভাষিনী, বেহরুজের শোভা। তার শব্দহীন জীবনে শোভা ছিল তার শব্দের ঝংকার। ও শুভ্রের ওয়াইফ। বেহরুজকে সবার সামনে পরিচয় করিয়ে দিল আদনান সাহেব। বেহরুজকে দেখে আমিনার কপালে কয়েকটা ভাঁজ পড়ল। আমিনা বেশ বিরক্ত নিয়ে বেহরুজকে বলল, তোমাকে কে বলেছে নিচে আসতে? কাজ না থাকলে রুমে বসে থাকো। বেহরুজের প্রতিবন্ধিতার জানার পর থেকে আমিনার রসায়নের শিকার হচ্ছে সে। মারিয়াম কাটা খায়ে নুনের ছিটা দিতে একদম ভুল করলো না। শাড়ির আসল টেনে নিয়ে বলল, আরে চরিত্রে নোংরামি থাকলে ছেলে দেখলে কি আর দূরে থাকতে পারে নাকি? হ্যাঁ চাচি, এই জন্য তো তুমিও স্বামী থাকার পরও অন্য বাড়ির দারোয়ানের জন্য লুকিয়ে খাবার নিয়ে যেতে, তাই না? শুভ্র বিস্মিত হেসে বলল। শুভ্রের কথায় চমকে উঠল মারিয়াম। কোনো এক অজানা অসংখ্যার চাপ স্পষ্টমান তার মুখে, প্রতীয়মান স্পষ্টমান তার মুখে। শুভ্র বেহরুজের দিকে তাকিয়ে এগিয়ে আসে। সুভাষিনীর পাশে বসে দাঁড়ায়। বেহরুজের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, দাঁড়িয়ে বলছি, বেহরোজ আমার স্ত্রী, আমার সহধর্মিণী। কেউ যদি ওকে আর একটাও নোংরা কথা বলে তার জিভ আমি শুভ্র টেনে ছিঁড়ে ফেলবো। লাউড অ্যান্ড ক্লিয়ার। কথাটা শেষ হলে ঘর জুড়ে পিনপতা স্তব্ধতা। আদনান সাহেব গপে হাত বুলিয়ে মুচকি হাসছেন। এক্সকিউজ মি। সুভাষিনীর দিকে তাকিয়ে সে মুচকি হাসলো। তারপর আবার বলল, আই এম এক্সট্রিমলি সরি। আমি আমার ওয়াইফের সাথে আপাতত আপনার কথা বলার সুযোগ দিতে পারছি না। সে আপনি যতই তার বেস্ট ফ্রেন্ড হন, আগে আমার সাথে তো ওর বোঝাপড়াটা শেষ করি। চোখ এসে বেহরুজের দিকে তাকিয়ে বলল শুভ্র। এইরকম হাত টেনে জোর খাটিয়ে শুভ্র বেহরুজকে সেখান থেকে নিয়ে গেল। নীলিমা রাতখানা চাঁদ
আর সর্বাঙ্গ সৌন্দর্য ছাড়িয়ে যেন প্রকৃতির মাঝে সৌন্দর্য দাম্ভিকতা বিস্তার করছে। শিকদার বাড়ির পিছনের সুইমিং পুলটার সামনে দাঁড়িয়ে সিগারেট টানছে ইন্সপেক্টর আফিয়ান শেখ। এমন সময় কারো কয়লার সাথে পুরো চোগলের মাঝে কিঞ্চিত ভাঁজ পড়ল তার। বিরক্তি নিয়ে পকেট থেকে ফোনটা বের করে মৃদু হাসল সে। ফোন রিসিভ করতে এক নারী কণ্ঠ ভেসে আসলো। হ্যালো ডার্লিং, এতক্ষণে আমার কথা মনে পড়ো জান? তুমি তো স্পেশাল, তোমার কথা তো আমার অলওয়েজ মনে পড়ে যান। ওদিকে সব ঠিক আছে তো? একদম ঠিক আছে, বাট আমি তো ঠিক নেই। কেন বেবি? আই রিয়েলি মিস ইউ সো মাচ। মাত্র কয়েক ঘন্টা, এর মধ্যেই মিস করা শুরু করে? তো করব না? এমন রোমান্টিক আলাপের মাঝে সুবাসিনীর কণ্ঠস্বর ভেসে আসতে তার মেজাজ বিগড়ে গেল। কিন্তু যেখানে সেখানে মেজাজ সাজানোর লোক সে নয়। নিজেকে শান্ত করলো সে। পরে কথা বলছি, স্টুপিডটা আমাকে আর ডিস্টার্ব করার সময় পায় না। এটুকু বলে ফোন কেটে দিল সে। শান্ত ভঙ্গিতে সুবার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, বলো সুবা, কিছু পেলে? তন্ন তন্ন করে খুঁজেছি সব, কিন্তু কোথাও ফাইলটা পেলাম না। হাতে সিগারেটটা ফেলে কোমরে হাত দিল সে। চিন্তার ছাপ তার মুখে স্পষ্ট। নিজের হাতে নিজের চুল খামচে ধরে সে। এই ফাইলটা খুঁজে পাওয়া অনেক ইম্পর্ট্যান্ট আমাদের, নয়তো সব প্ল্যান ভেস্তে যাবে। সুবাসিনী দাঁত দিয়ে নখ কাটতে ব্যস্ত। এই মুহূর্তে তার মাথাও কাজ করছে না কি করবে। রাত প্রায় 12টা। উপরের বারান্দায় রেলিংয়ে হাত থেকে তাদের চিন্তিত ভঙ্গি দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে শুভ্র। কাঠের নকশা করা ওয়ার্ড্রোবের উপর অনবরত বেজে চলেছে সেই পুরনো আমলের একটি রেডিও। এই আধুনিকতার যুগে সেটাই চলছে দর্শকের 90-এর একটা পুরনো গান। এমন গান শোনা এই মডার্ন যুগে ব্যতিক্রম হলেও খুবই একটা বেমানান নয়। সেই গানের তালে তাল মিলিয়ে আরও একটি নারী সুরেলা কণ্ঠ। পূর্বের জানলা দিয়ে ঝিরিঝিরি বাতাস সাদা সিল্কের পর্দাকে যেন এক মুহূর্তে শান্ত থাকতে দিচ্ছে না। সেই সাথেই অশান্ত করে তুলেছে নারীটির অবাধ্য চুলগুলো। হোয়াইট ক্লাসিং ড্রেসিং টেবিলের মিররের সামনে বসে কোমর অবধি লম্বা চুলে কেশবিনাশ করাই মগ্ন সে। বেড সাইডে থাকা টেবিল ল্যাম্পটা সোনালি রঙের মৃদু আবার ছড়িয়ে রুমটাতে ঝলঝল করে উঠছে। বেডের পিছনে দেয়ালে ঝুলছে একটি ল্যাভেন্ডার কালারের ওয়ালপেপার। নারীটি হঠাৎ এগিয়ে আসে ওয়ালপেপারটির দিকে। অবাক চোখে দেখে সেটি। তার কাছে এই দেওয়ালে ঝুলানো ওয়ালপেপারটা মিস্টারিয়াস মনে হলো। ল্যাভেন্ডার কালারের উপর ছোপ ছোপ লাল রঙের প্যান্ট্রাপের ভিতরে যেন লুকিয়ে আছে কোনো এক গল্পের অসমাপ্ত কাহিনী। বেড সাইডে থাকা নাইট স্ট্যান্ডে রাখা আছে পাওলা কোয়েলোর লেখা দ্য আলকেমিস্টিক্স বইটা নিয়ে খুব একটা ইন্টারেস্ট দেখালো না নারীটি। তার পাশে রাখা একটি পানির গ্লাস আর টেলিফোন। দেয়ালে ঝুলানো বড় দেয়াল ঘড়িটার দিকে তাকালো সে। 10টা বাজছে, আর 1 মিনিট বাকি। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। অনিচ্ছার সত্ত্বেও ফোনটা কানে ধরে নিল সে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ডিসি ম্যাম, আমি ইন্সপেক্টর রাভিয়ান বলছিলাম। ইয়েস, ফাইলের কি কোনো সন্ধান পেয়েছো? অর এনি ইনফরমেশন অ্যাবাউট দিস কেস? সরি ম্যাম, আমরা কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারিনি। মিস্টার সিকদার দুর্দান্ত চালাক লোক। আই থিঙ্ক উনি আমাদের প্ল্যান অনেক আগে থেকেই বুঝে গেছেন। I know a stupid person like you are not enough for my case. You are just a kind of brainless. I wonder who hired a good for nothing like you for this position. একটুকু বলে ফোনটা কেটে দিল। ঠোঁটের কোণে বিস্মিত হাসির রেখা ফুটে উঠেছে নারীটির। রাবিয়ার শেখ নিজের চুল খামচে ধরে ভীষণ চিন্তায় মস্তিষ্কে যেন অবশ হয়ে আসছে। সুভাষিনী তার পাশে বসে আছে। রাতে এক মুহূর্ত ঘুম হয়নি তার। দুপুরে ড্রাইং টেবিলে বসে সবাই অপেক্ষা করছে শুভ্রের জন্য। শুভ্র কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছে। আকস্মিক চেঁচামেচির শব্দ শুনে সবাই চমকে গেল। উপরে তাকাতেই দেখতে পেল শুভ্র ইমাদকে চুল টেনে নিয়ে নিচে আসছে। তার চাহনি ক্রমশ হিংস্র হয়ে উঠেছে। অন্য হাতে শক্ত করে বেহরুজকে ধরে রেখেছে। কিছু বুঝতে না পেরে হাদনান সাহেব প্রশ্ন করলেন, শুভ্র বাবা কি হয়েছে? ওকে এভাবে টেনে নিচ্ছে কেন?
মরিয়ম তো প্রায় কাঁদো কাঁদো হয়ে নিজের ভাইকে তুলতে গেল, কিন্তু বাধা দিল শুভ্র। কিছুটা হতভম্ব ও গম্ভীর স্বরে শুভ্র প্রশ্ন করলো ইমাদকে। আমার ওয়াইফের রুমের সামনে কি করছিলে? কিছু না, আমি তো এই পথ দিয়েই জাস্ট যাচ্ছিলাম, ভাবি আমাকে ডাকলো, তাই তো। ও আচ্ছা, তাই বুঝি। বেরোজ তোমাকে রেখেছিল? তো কিভাবে রাখলো? মানে আমি তো জানি ও কথা বলতে পারে না। হিমাত উত্তর দিতে পারে না। শুভ্র স্মিত হাসে, বেহরোজের হাত ছেড়ে এগিয়ে যায় ডান টেবিলের দিকে। একটা ছুরি হাতে নিয়ে বেহরোজের দিকে এগিয়ে আসে। ধূসর চোখের তীক্ষ্ণ দৃষ্টি বেহরোজের দিকে তাকায়, গম্ভীর স্বরে পুনরায় প্রশ্ন করে। তুমি কি ওকে নিজের ঘরে ডেকেছিলে রোজ? ওর সঙ্গ কি তোমার আমার থেকেও বেশি ভালো লাগে যে গোপনে ওকে ডাকলে? বেহরোজ না সূচক মাথা নাড়ায়। আমি ওনাকে ডাকিনি, উনি মিথ্যে বলছে। ইশারায় বোঝানোর কথাগুলো শুভ্র যেন স্পষ্ট বুঝে ফেললো। এবার সে ইমাদের দিকে ঘুরলো, ধারালো ছুরিটা নিয়ে বাড়ির সবার সামনে দাঁড়িয়ে তার চোখ বরাবর আঘাত করলো। দক্ষ কষাইয়ের মতো কঠোর থেকে অক্ষিজোগল উপরে আনলো সে। হিমার যন্ত্রণায় চিৎকার করে উঠলো, অথচ শুভ্র নির্বিকার। কোনো অনুতাপ নেই, অনুশোচনার তাপ তার মুখেও নেই। মরিয়ম দৌড়ে এসে নিজের ভাইকে জড়িয়ে নিল, ডান চোখ বেয়ে রক্তস্রোত বইছে। বাড়ির সবাই শুভ্রের এমন কাণ্ড দেখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। জড়তা ঘিরে ধরেছে বাড়ির দেয়ালগুলোকে। এতগুলো মানুষের ভিড়ে শুভ্র ব্যতীত আর একজন মানুষকে নির্লিপ্ত ভঙ্গিমায় ফুলরে পড়ে থাকা রক্তাক্ত অক্ষিগোলের দিকে তাকে থাকতে দেখা গেল আদনান শিকদারকে। ভাইজান, আপনার ছেলে কি মানুষ নাকি জানোয়ার? কি শিক্ষা দিয়েছেন ওকে? কর্কশ স্বরে চেঁচিয়ে উঠল মারিয়াম। বক্র হেসে শুভ্র উত্তর দিতে দেরি করল না। মানুষের জন্য মানুষ, আর মানুষরূপী জানোয়ারের জন্য আজরাইল। মারিয়াম আদনান শিকদারের দিকে অগ্নিদৃষ্টিতে নিক্ষেপ করে বলল। ভাইজান, শুনেছেন আপনার ছেলের কথা? ওকে মানসিক হাসপাতালে নিয়ে যান, ওর মস্তিষ্ক বিগড়ে গেছে ভাইজান। আদনান শিকদার এতক্ষণ চুপ থাকলেও এরপর গলা কেশে কিছু বলার জন্য প্রস্তুত হলেন। ওকে হাসপাতালে নিতে হবে। সবাই দাঁড়িয়ে নাটক দেখছো যে? তাসনুবা, অ্যাম্বুলেন্সে খবর দাও। গম্ভীর স্বরে এতটুকু বলে চোখের চশমাটা ঠিক করে নিল আদনান সাহেব। পিছনে হাত বেঁধে স্থান ত্যাগ করলো সে। পিছনে থাকা মানুষগুলোর আশঙ্কাগ্রস্ত চেহারার দিকে ফের তাকানোর প্রয়োজন বোধ করলো না সে। মরিয়ম হতাশ হয়ে আবার ইমাদের কাছে ফিরে আসে, চোখ দিয়ে অশ্রুস্রোত বইছে তার ভাইয়ের। আদনান সাহেব চলে যেতেই শুভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে আবার ইমাদের দিকে তাকালো, রুক্ষ স্বরে তাকে উদ্দেশ্য করেই বলল। আমার স্ত্রীর উপর কুনজর দেওয়ার জন্য একবার তো খালি তোমার একটা চোখ তুলে নিয়েছি, আর একবার নজর দিলে এর চেয়ে বেশি খারাপ অবস্থা করব। মারিয়াম রাগে ফুঁসতে ফুঁসতে বলল। আমি পুলিশে খবর দেব তোমায়, অন্যায়ের শাস্তি তো তোমায় পেতেই হবে। স্মিত হাসে শুভ্র। হ্যাঁ, দিয়ে দেখুন। আমিও তো ভুল কিছু করিনি আন্টি। আমি তো অন্যায়ের শাস্তি দিয়েছি, একটা নারীকে অসম্মান করার শাস্তি। যে চোখ দিয়ে একটা নারীকে সম্মান দেওয়ানো সম্ভব নয়, সে চোখ রেখে কি হবে? আমার ভাই না হয় ভুলে ওই প্রতিবন্ধীর দিকে একটু তাকালোই। ছেলে মানুষ, মেয়ে দেখলে নজর দিবে, এটাই স্বাভাবিক। তো তোমার বউ যখন এতই ভালো, তখন সে কেন দরজা লাগিয়ে রাখলো না? ও নিজেই আমার ভাইকে ফুসলিয়ে বাধ্য করেছে। পুরো কথা শেষ করতে পারল না সে। চাচি প্লিজ, এসব মন করা কথা অন্তত আমাকে বলবেন না। আর মেয়ে হয়েছে বলে সারাদিন দরজা বন্ধ করে বসে থাকতে হবে, এটা কোন রীতিতে আছে? এতই যখন রীতি মানেন, তাহলে আপনি কেন থাকেন না ওভাবে? শুভ্রের কথা শুনে মারিয়ামের চক্ষু চড়ক গাছ, যুক্তিতে হেরে যাবে যেন থামল না সে। অন্যায় তুমি কম করনি শুভ্র। যতই অন্যায় করি, কিন্তু অন্তত নারী ছোঁয়ায় পাপ করিনি। ততক্ষণে অ্যাম্বুলেন্স চলে এসেছে। সবাই ইমাদকে ধরে অ্যাম্বুলেন্সে উঠালো। চারিদিকে আবারও নিস্তব্ধতায় ছেয়ে গেল। বেহরুজ চোখের সামনে শুভ্রের এক ভয়ানক রূপ দেখে যেন চুপসে গেল। না চাইতেও তার চোখে গড়িয়ে জল পড়ছে। শুভ্র বেহরুজের দিকে এগিয়ে আসে। বেহরুজ কয়েক কদম পিছিয়ে যায়। শুভ্র পরোয়া করে না, পেছাতে পেছাতে দেয়ালে পিঠ ঠেকে যায়। শুভ্র রক্তাক্ত হাতের আঙ্গুল দিয়ে বেহরুজের সামনে চুলগুলো পিছনে গুছে দেয়, অন্য হাত দিয়ে তার কোমর টেনে নিজের কাছে নিয়ে আসে। তুমি যা দেখেছো আমি তার চেয়েও খারাপ, অধমের অধম, জানোয়ারের চেয়েও বড় জানোয়ার। আমি রোজ বারবার বলছি
আমার সাথে চালাকি করতে যেও না, পরিণত কখনো ভালো হবে না। এইটুকু বলে এক ধাক্কায় তাকে ছেড়ে দেয় সে। সাদা টাইলসের উপর রক্ত দিয়ে যেন নকশা করা হয়েছে। বেহারোজ ভয়ে মাটিতে বসে পড়ে। শুভ্র একবার পিছনে ফিরে দেখে, তারপর আর তাকানোর প্রয়োজন মনে করে না। হেলানো চেয়ারের সাথে ঝুলানো কালো ব্লেজারটা গায়ে জড়িয়ে নেয় সে। পকেট থেকে গাড়ির চাবি বের করে আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বেরিয়ে যায় সে। দুপুরে আর কারো খাওয়া হলো না। সবাই ইমাদকে নিয়ে হাসপাতালে ব্যস্ত। লুৎফা বেগম সামনে পায়চারি করছে আদনান সাহেব। লুৎফা বেগম অগ্নি চোখে তাকিয়ে তা পর্যবেক্ষণ করছে। মানুষ হবি কবে? বাবার মতো পশুই হলি, আর শুভ্রকেও তাই বানালি। আক্ষেপ জড়ানো কণ্ঠে প্রশ্ন করল লুৎফা বেগম। আদনান সাহেব নিজের মায়ের মুখে এই কথা শুনে যেন থমকে যায় কিছু মুহূর্তের জন্য। ঠোক গুলে পাল্টা প্রশ্ন করল, কেমন করলাম আমি যে আমার পশুর মতো বর্বর চরিত্র ধারণকারীর সাথে তুলনা করলে মা? আমি সব জানি। কি জানো তুমি মা? ফুরুকুসকে প্রশ্ন করেন তিনি। আমি জানি, ল্যাবরেটরির রুমে। ব্যাস মা, যতটুকু জানো ততটুকু নিজের ভিতরে রাখো, বেশি বাড়াবাড়ি করো না, এর ফল ভালো হবে না। করলে কি করবি? আমার মুখ বন্ধ করে দিবি, তাই তো? গোপে হাত বুলাতে বুলাতে কিছু একটা চিন্তা করলো আদনান সাহেব। এরপর গম্ভীর স্বরে উত্তর দিল, যদি দরকার হয় দিব। সি, আমার নিজের উপর খুব ঘৃণা হয় তোর মতো ছেলেকে জন্ম দেওয়ার জন্য। আমি তো অন্যায় কিছু করিনি, তুমি নিজে আমায় ভুল বুঝলে। আমার কি করার আছে? এত বড় অন্যায় করার পরেও তোর মনে হচ্ছে না এটা অন্যায় না? আদনান শিকদারের ক্ষেত্রে কোনো অন্যায় বা ভুল নেই, সে যা করে তাই সঠিক। আমি এই নিয়ে আর দ্বিতীয় কোনো কথা তোমার মুখের থেকে শুনতে চাই না মা। দ্রুত কদমে রুম থেকে বেরিয়ে গেল সে। লুৎফা বেগমের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। অতিরিক্ত কান্নার কারণে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পাশে থাকা টেবিল থেকে পানির গ্লাস নিয়ে পানি খেতে চাইল সে, কিন্তু ব্যর্থ হলো। ক্রমশ তার দম বন্ধ হয়ে আসছে। বুকের বাম পাশে প্রচন্ড চাপ অনুভব করছে সে। বিছানা থেকে নামতে গিয়ে ফ্লোরে পড়ে গেল সে। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসার আগে দরজার বাড়িয়ে দাঁড়িয়ে থাকা একটা মানব অবয়ব দেখতে পেল না সে, কিন্তু সে ঠায় দাঁড়িয়ে আছে। একবারের জন্য এগিয়ে এলো না তার অন্তিম মুহূর্তে। দেশের সমস্ত বড় বড় হসপিটাল আর ল্যাবরেটরিতে কেমিক্যাল বা ফর্মালিটি সাপ্লাই নিয়ে কাজ করে দেশের স্বনামধন্য ও একমাত্র বিশ্বাসযোগ্য ইন্ডাস্ট্রি শিকদার ইন্ডাস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফরেন্সিক। বর্তমানে এই ইন্ডাস্ট্রির নতুন সিও হিসাবে আছে আসিয়ান শুভ্র শিকদার। ফ্রুটস গ্লাসের ডান পাশে থাকা লম্বা ব্রাশ স্টাইলে হ্যান্ডেল ধরে দরজাটা টেনে ধরল একজন সেক্রেটারি। শুভ্র ভিতরে প্রবেশ করলো। নতুন রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো সে। রুমের মাঝে বারবার বরাবর রাখা আছে শুভ্র ডেস্ক, আর সেখানে রাখা আছে একটা ল্যাপটপ, পেন হোল্ড আর একটি ছোট ক্যাকটাস গাছ। ডেস্কের সামনে রাখা দুইটা ডিজিটাল চেয়ার, ডান দিকে সোফা সেট আর সামনে গ্লাসে কফি। টেবিলে রাখা কর্নায় পড়ে থাকা লম্বা গাছটা যেন রুমের অর্ধ শীতলতা ধরে রেখেছে। আরেক পাশে রাখা একাধিক বিল্ট ইন ক্যাবিনেট, যেখানে প্রয়োজনীয় ফাইলপত্র নিখুঁতভাবে গোছানো। অপরে ছোট ওয়াল শেলফে দুটো অ্যাওয়ার্ড আর দুটো মিনিমাল ডেকোর পিস রাখা আছে। ছাদে ঝুলিয়ে রেস্টট লাইট আর ডেস্ক, তার উপরে রাখা ডেস্ক ল্যাম্পটি অন্ধকার রুমটাতে মৃদু আলো ছড়াচ্ছে। স্যার কিছু লাগবে? উইন্ডো সাইডে এগিয়ে গেল শুভ্র। ছিটকের পর্দা জড়িয়ে দিতেই বিকেলে রোদের ঝলমলে আলো গ্লাসের আবরণ ভেদ করে ভিতরে এসে পড়ল। মৃদু রোদে চকচক করে উঠল ধূসর রঙের চোখ দুটো। পিছনে না ঘুরেই হাত ইশারা করে সেক্রেটারি রুম থেকে বেরিয়ে যেতে বলল। আদেশ অমান্য করার সাহস হলো না সেক্রেটারির। সালাম দিয়ে বেরিয়ে গেল সে। কিছুক্ষণ পর লেদারে মোড়ানো নরম চেয়ারে শরীর এলিয়ে দিল সে। পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিল সে। হ্যালো। কাজ কত দূর? আমার হাতে পড়েছে, মানে সেই কাজ পিছিয়ে থাকবে এমন শুনেছো কখনো? স্মিত হাসলো সে। পৃথিবীতে দ্বিতীয় শুভ্র বলে যদি কেউ থাকে তবে সেটা নির্দ্বিধায় তুমি। তোমাকে এই জন্যই বড্ড বেশি বিশ্বাস করি। টেনশন করো না, তুমি ওইদিকে সামলাও আর আমি এইদিকে রেস্টুরেন্ট সামলাচ্ছি।
আমার হাতে যখন মুরগি পড়বে তখন গ্রিল না হয় উপায় আছে? যাই করো শুধু প্রমাণ রেখো না, বাকি কথা সামনাসামনি হবে, কেমন? ফোন কেটে দিল সে। বক্র হেসে ডেস্কের উপরে একটা ফাইল তুলে নিল সে। তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো ফাইলটা। ভাবি, ভাবি শুনতে পাচ্ছো? ভাবি, আমি তাসনোভা। বেহরুজের কোনো সারা শব্দ পাওয়া গেল না। তাসনুভা কিছুটা পানি ছিটকে দিল তার চোখে মুখে। মিনিট খানিক পার হয়ে গেল। বেহরুজ পিট করে তাকালো। ছাপড়া দৃষ্টি কেবল স্পষ্ট হতে শুরু করেছে। ভাবি, তুমি ঠিক আছো তো? তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? বাড়ির বাকিরা কোথায়? আমি মাত্র কোচিং থেকে এসে দেখি তুমি এখানে পড়ে আছো। কিছুটা ঘর কাটতেই বেহরুজের মনে পড়ে দুপুরে ঘটে যাওয়া বীভৎস দৃশ্যের কথা। তৎক্ষণাৎ সামনের দিকে তাকায় সে। কই, কিছু তো নেই। এত রক্ত উপচে ফেলা অক্ষিগোলক আর কোনো কিছু বিন্দুমাত্র ছাপ নেই সেখানে। তবে কি সে দুঃস্বপ্ন দেখেছিল? নিজেকে শুধায় সে। উত্তর অজানা। বেহরুজকে এমন অন্যমনস্ক দেখে তাসনুভা সন্দেহান চোখে তার দিকে চেয়ে থাকে। ভাবি, কি হয়েছে তোমার? কেউ কি কিছু বলেছে তোমাকে? বেশ অস্থির ভঙ্গিমায় তাসনুভাকে হাতে ইশারায় দুপুরের ঘটনার বর্ণনা দেয় সে। কিন্তু তাসনুভা বুঝতে ব্যর্থ হয়। বুঝেছি, তুমি বোধহয় অনেক ক্লান্ত। কী সব বলছো তুমিই জানো। চলো তোমায় ঘরে দিয়ে আসি। শুভ্র ভাই দেখলে আরেক রণক্ষেত্র হয়ে যাবে। বেহরুজকে হাত ধরে উঠাতে যায় সে। তাকে স্পর্শ করার সাথে সাথেই বুঝতে পারে দেহের তাপমাত্রা তুঙ্গে। বোধে প্রচন্ড জ্বর এসেছে। নিশ্চয় নিশ্চিত হতে দ্রুত কপালে হাত দিল। তার কোনো ফুল নেই। বেহরুজের সত্যি জ্বর এসেছে। বেহরুজ তখনই কিছু একটা বলার চেষ্টা করছে তাসনুভাকে। তাসনুভা সেদিকে পাত্তা দেয় না। বেহরুজকে কোনো রকম ধরে বেডরুমে নিয়ে গেল। বিছনায় শুয়ে দিয়ে বলল, ভাবি, তোমার তো ভীষণ জ্বর। দাঁড়াও ভাইয়াকে একটা ফোন দিই। বেহরুজ হাত পা নাড়িয়ে নিষেধ করে বারংবার। তাসনুভা শুনে না। বিরক্ত হয়ে বেহরুজ চুপ হয়ে যায়। হ্যালো ভাইয়া। হ্যাঁ বল। ভাইয়া, ভাবি শরীরে অনেক জ্বর। তুই একটু তাড়াতাড়ি আয় না আজকে। কি বলিস? আচ্ছা, আমি এখনই আসছি। ফোন কেটে দিল তাসনুভা। বেহরুজের পাশে এসে বসে। ভাবি জানো, আমার ভাইটাকে না আজকাল আমি চিনতেই পারি না। কেউ মরে গেলেও যেই ভাইকে একটুও বিচলিত হতে দেখিনি, সেই ভাই তোমার সামান্য জ্বরের কথা শুনে এত অস্থির হয়ে পড়েছে। ভাবি, তুমি অনেক লাকি। এইটুকু বলে মুচকি হেসে বিছনা থেকে উঠতে যায় সে। হঠাৎ বেহরুজ হাত টেনে ধরে। হাত ইশারা করে পাশে বসতে বলে। নাইট স্ট্যান্ডের উপর থেকে একটা ডায়েরি হাতে নেই তাসনুভাকে একটা কলম দিতে বলে। তাসনুভা কলম দিলেই সে কিছু একটা লিখে তাতে পড়তে দেয়। তাসনুভা এক লাইন পড়ার আগে শুভ্র রুমে এসে ঢুকে। ছো মেরে তাসনুভার হাত থেকে ডায়েরিটা নিয়ে নেয় সে। গম্ভীর চোখে শব্দগুলো মনে মনে আওড়ালো সে। তীক্ষ্ণ চোখে বেহরুজের দিকে তাকালো শুভ্র। হতভম্ব হয়ে বসে আছে তাসনুভা। এখানে বসে আছিস কেন এখনো? আমি আছি এখন, তুই ঘরে যা। তোদের জন্য বউয়ের সাথেও একটু প্রাইভেট কথাও বলতে পারবো না নাকি? আচ্ছা যাচ্ছি, এভাবে বলার দরকার নেই। তোর প্রাইভেসি লাগবে বললেই হতো। ও, ভাবি আমায় কিছু বলতে চেয়েছিল। ডায়েরিটা একটু দিবি? এখন জামাই বইয়ের ভিতর বাগড়া দিস না। তাসনুভা মুখ টিপে হেসে বেরিয়ে যায়। শুভ্র দরজা লাগিয়ে দিল। বেহরুজের দিকে একবার তাকালো, কিন্তু কিছু বলল না। বেহরুজ তার এই শান্ত রূপ দেখে অবাক হলো খুব। সিঙ্কের দিকে এগিয়ে যায় সে। একটা বাটিতে কিছু ঠান্ডা পানি আর একটা রুমাল নিয়ে বেডের পাশে বসলো সে। শুয়ে পড়ো। শুয়ে পড়তে বলছি আমি। কিছুটা ধমকে সুরে আগের কথা পুনরাবৃত্তি করলো সে। বেহরুজ দুপুর থেকে ভয় পেয়ে আছে। সে শুভ্রের কথা মতো শুয়ে পড়লো। শুভ্র তার ঠান্ডা হাতে বেহরুজের কপালে ছোঁয়ালো। শরীর পুড়েছে যেন জ্বরের ঘরে। তার সামনের চুলগুলো সরিয়ে সে জলপটি দিতে লাগলো। ফর্সা গা জ্বরের কারণে রক্তিম ভাব ধারণ করেছে। শুভ্র বৃদ্ধা আঙ্গুল দিয়ে তার গালে আলতো স্পর্শ করলো। নরম গলায় ডাকলো, বেরোজ, এখন ভালো লাগছে? মাথা নাড়ায় বেহরুজ। তাসনুভাকে কি বলতে চেয়েছিলে? বেহরুজ ভয়াতক চোখে তাকায় শুভ্রর দিকে। কি সব উল্টাপাল্টা গল্প লিখেছো এই ডায়েরিতে? তুমি কি কোনো বাজে স্বপ্ন দেখেছো? শুভ্রের কথা শুনে বেহরুজ আশ্চর্য চরম পর্যায়ে যায়। সে উঠে বসতে চায়, কিন্তু শুভ্র বাধা দেয়। মাথার চুলে আলতো হাত বুলিয়ে দিতে দিতে বলে, তুমি হয়তো হ্যালুসিনেশন করছো বেরোজ। ওষুধের প্রভাবে এমন হচ্ছে। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে সব। ওষুধ? কোন ওষুধ? কিসের ওষুধ? নিজেকে নিজে প্রশ্ন করে সে। শুভ্র বেহরুজের মুখের উপর ঝুঁকে পড়ে। তার তপ্ত নিঃশ্বাস ছেড়ে ফেলে বেহরুজ ঠোঁটের উপর। কপালে ঠোঁট ছুঁয়ে চুমু খায় সে। রেস্ট নাও, তোমার দ্রুত সুস্থ হওয়ার ভীষণ প্রয়োজন। শুভ্র ওয়াশরুমে যায়। বেহরুজ অবাক হয়ে তাকিয়ে থাকে শুভ্র যাওয়ার দিকে। জলজ্যান্ত হিংস্র যে জানোয়ার শুভ্রর ভিতর সে দুপুরে দেখেছিল, তা যেন
অস্তমিত সূর্যের সাথে সাথেই রূপ বদল করে শান্ত নমনীয় রূপ ধারণ করেছে। মিথ্যার চাদরে লুকিয়ে ফেলেছে নিজের সেই ভয়াবহ সত্তাকে। এ কি সত্যি হ্যালুসিনেশন নাকি সত্যি? উত্তরহীন প্রশ্নের তুরঙ্গে জ্বরের উত্তাপে ভাসতে ভাসতে সে অন্তরঙ্গে পড়ছে।